আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা অডিও বুক পাঠ করছি আমি আফ্রিদা। শুরু করছি অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দোহা মিয়ার লেখা ঐতিহ্যের গল্পকথা। সূর্যমুখী বাড়ি। রূপালী নদীর স্রোতধারা বহু প্রতিকূলতা সহ্য করে হরিণাঞ্চল নদে যেখানে মিলেছে, সেই সঙ্গমস্থলের দক্ষিণ পূর্ব পাশে বর্ধিষ্ণু একটি জনপদ, যার নাম সুবর্ণতলী। এই জনপদের কুলিনেরা কোথা থেকে আগমন করেছিল তা কেউ জানে না, তবে তারা যে অন্যান্যের হতে সব দিক থেকে আলাদা তা লক্ষ্য করার মতো। অনেকেরই ধারণা তাদের পূর্বপুরুষ ভূস্বর্গ কাশ্মীর হতে অথবা তারও পশ্চিম দিক হতে অনেক আগে এই অঞ্চলে আগমন করেছিল। এখন তাদের বংশধরদের পরিচয় নেই বললেই চলে, তবে মানুষের মুখে মুখে তাদের সূর্যমুখী বাড়িটার বর্ণনা শোনা যায়। রূপালী নদীর প্রবল স্রোতের টানে সবাই নদীগর্ভে চলে গেলেও ওই বাড়িটির বহু প্রাচীরের সিংহ দরজায় সিংহ দুটি এখনও রাজবাড়িটির অস্তিত্ব ঘোষণা করছে। আর ওই প্রাচীরের ওই অংশটি আগলে রেখেছে একটি পাকুট গাছ। এখনও অনেক পথিক এই গাছের তলে এসে সিংহের দুটির দিকে তাকিয়ে তাকিয়ে কল্পনা করে, এই বুঝি ওরা কাউকে আক্রমণ করে বসে। এই সিংহ দরজার পাহারাদারদের বংশ এখনও ওই এলাকায় আছে বলেই কিংবদন্তির সূর্যমুখী বাড়িটার কথা মানুষ জানতে পারে। পূর্ব পশ্চিমে লম্বা বিশাল রাজবাড়ি। সিংহ দরজা দিয়ে ভিতরে ঢুকলে চোখে পড়বে বিরাট একটি পদ্মপুকুর, যাতে ছিল পদ্মদল ও শাপলা দল। দলে দলে ঘুরে বেড়াতো নানা রঙের রাজহাঁস। দিঘির মাঝে ছিল ছোট একটি স্থলভাগ। এই স্থানে ছিল কয়েকটি পাতাবাহারি গাছ এবং মাঝে একটি ছোট্ট ঘর, আর ঘরটি ছিল চিত্রকরের তুলিতে আঁকা। ঘরে যাবার জন্য ছিল ছোট্ট একটি পানসি নৌকা। প্রাচীর ঘেরা এই মহলটির সামনের পদ্মপুকুরের পূর্ব পারে ফুলবাগান এবং পশ্চিম পারে আম, জাম, লিচু বাগান, যার পশ্চিমে মেহগনি ও তার পশ্চিমে সেগুন বাগান। পুকুরের চারদিকে পাকা রাস্তা। উত্তর পারে একটি মাত্র ঘাট, শ্বেত পাথরে বাঁধানো। ঘাটের দুপাশে কয়েকটি বসার স্থান। দুটি কৃষ্ণচূড়া গাছ ঘাটলাটাকে ছায়া দিয়ে রাখত। সকালবেলা পুকুরের পূর্বপার ফুলে ফুলে ভরে যেত। বিকালবেলা বনরাজি পুকুরের জলে সূর্য স্নান করত, আর দুপুরবেলা রাজপ্রাসাদটির ছবি পদ্ম পুকুরের পানির তলে ঝুলে যেত। যে দেখেনি সে কল্পনাই করতে পারবে না পদ্মপুকুরটির বুকে কত রঙের খেলা। পদ্মপুকুরের উত্তর পারে সুবিশাল রাজপ্রাসাদ। দ্বিতল বাড়িটির ঠিক মধ্যস্থলে সিঁড়ির উপরস্থ চিলে কোঠাটি আকারে একটু বড়। এর পূর্ব দিক উদয়াচল, পশ্চিমে অস্ত আচল, যা আবার রংধনু দিয়ে যুক্ত। মাঝে সাগর, পাহাড়, পর্বত এবং মেঘমালা দিয়ে এমনভাবে আঁকা যাতে মনে হতো এ দেয়ালটা যেন পৃথিবীর অর্ধাংশ। নানা রঙের পাথর, নুড়ি, টালি ও প্রতিফলক দর্পণ দিয়ে মোড়ানো। এই কৃত্রিম পৃথিবীর অর্ধকোলকটি সত্যিই পটে আঁকা একটি জীবন্ত পৃথিবীর প্রতিচ্ছবি। আর সূর্যটাও সারা দিনমান এই প্রতিচ্ছবিটিকে চুমো দিতে কৃপণতা করত না। তাই এই বাড়িটির নাম হয়তোবা সূর্যমুখী বাড়ি। রাজপ্রাসাদ ও পদ্মপুকুরের মাঝের অঙ্গনটি বেশ কয়েকটি বর্ষজীবী ফুল গাছ দ্বারা সাজানো। প্রতি গাছের নিচে পাথরে বাঁধানো বসার স্থান। তার পাশেই অপ্সরীদের পাথরের প্রতিকৃতি। তাদেরকে এমনভাবে রাখা হয়েছে যাতে মনে হয় তারা যেন আগন্তুককে স্বাগত জানাতে জানাতে প্রাসাদপুরীতে নিয়ে যাচ্ছে। এই রাজমহলের পান্নাহিরাদের নাম অনেকেই ভুলে গেছে, তবে যার নামটা মানুষের মুখে মুখে সে চন্দ্রলেখা। চন্দ্রলেখার বাবা সূর্যকান্তা রায়চৌধুরী প্রতাপশালী রাজাদের রাজা, মহারাজা, যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। তারই একমাত্র মেয়ে চন্দ্রলেখা। সেই রূপে যেমন গুণেও তেমনি। নাচে, গানে, পড়াশোনা ইত্যাদি শিক্ষায় শিক্ষিত করার জন্য মহারাজ কোনো চেষ্টাই বাদ রাখেনি। রাজ্য চালানোর জন্য তাকে বন্দুক চালানো, ঘোড়সওয়ার বিদ্যাও শিক্ষা দেওয়া হলো। ঘোড়ায় চড়ার শিক্ষা দেবার জন্য
সহিস নিযুক্ত হলো বিশ্বস্ত কেতোয়াল তরণী সিংহের ছেলে ধরণী সিংহকে। ধরণী সিংহকে পাহারা দেবার জন্য নিযুক্ত হলো এক মুসলিম খানসামা জাহান খা। ধরণী সিংহ আগে এবং পিছে জাহান খা, মাঝে চন্দ্রলেখা। তিনটি ঘোড়ার মধ্যে ধরণীরটা লাল, জাহানেরটা কালো এবং চন্দ্রলেখারটা সাদা। তিনটি ঘোড়া যখন ছুটে চলতো, রাস্তার দুপাশে মানুষের ভিড় জমে যেত। কি যে এক দৃশ্য, যা না দেখলে কল্পনাই করা যায় না। রূপে গুণে, পোশাকে পরিচ্ছদে ঘোড়াসহ সোয়ারীরা যেন মাটির পৃথিবীর উপর দিয়ে ছুটে চলা অন্য জগতের দেবী ও দেবতা। কিছুদিন পর চন্দ্রলেখা একাই অশ্বে আহরণ করে ঘুরে বেড়ায় রাজ্যময়। সাথে এখন কাউকে লাগে না। চন্দ্র এখন পূর্ণ যৌবনা, পিঠে বন্দুক, হাতে চাবুক, পরনে রাজপোশাক। কারোর কিছু বলার নেই। একদিন ক্লান্ত হয়ে এক তমাল গাছের নিচে বিশ্রাম করার জন্য ঘোড়া থেকে নেমে গাছের শিকড়ের উপর বসে আছে। এমন সময় কয়েকজন উৎসুক যুবতী তার নিকট ভয়ে ভয়ে এসে জিজ্ঞেস করলো, আজকে আপনি একা কেন? উত্তরে চন্দ্রলেখা বলল, আমি এখন একাই চলতে শিখেছি। তারা ধরণী সিংহের পরিচয় জানে না। তবে আলাপচারিতায় চন্দ্রলেখাকে এমন বোঝালো যে আগের ঘোড়াটার সহিস যদি সবসময় আপনার সাথে থাকতো তবে খুব ভালো হতো। তাকে দিয়ে আপনাকে মানায় ভালো। চন্দ্রলেখা রাজকন্যা, তার উপর সে অত্যন্ত আত্মসচেতন, তাই ধরণীকে নিয়ে তার কোনো উৎসাহ ছিল না। কিন্তু এই গ্রাম্য মেয়েদের কথায় তার মনে একটা অনুভূতির সৃষ্টি হলো। সে যখনই ধরণীকে দেখে তখনই তার শিরা উপশিরায় একটা স্পন্দন খেলে যায় মনের অজান্তেই। ধীরে ধীরে ধরণীর মুখচ্ছবি তার ভালো লাগতে আরম্ভ হলো। এর কিছুদিনের মধ্যেই ধরণীকে তার নিজের করে ভাবতে লাগলো। সে আকারে ইঙ্গিতে ধরণীকে অনেকবার কিছু একটা বোঝাতে চেষ্টা করলো, কিন্তু ধরণী চন্দ্রলেখার ইঙ্গিতে সাড়া দিতে নারাজ, কারণ সে তাদের কর্মচারী। এরই মধ্যে ধরণীর বাবা বয়সের কারণে প্রধান কেতোয়ালের দায়িত্ব ধরণীকে বুঝিয়ে দিয়ে অবসর নিল, যার কারণে ধরণীর সঙ্গে চন্দ্রলেখার যোগাযোগ বেড়ে গেল। ধরণী চন্দ্রলেখার মনের অবস্থা বুঝেও দূরে দূরেই থাকার সিদ্ধান্তে অটল রইল, কিন্তু চন্দ্রলেখা ক্রমশই তার প্রতি আসক্ত হতে থাকলো। চন্দ্রলেখা বাবার অনুমতি সাপেক্ষে ধরণীর অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে দিল। চন্দ্রলেখা রাজকর্মের অনেক সমস্যার সমাধানে ধরণীকে তার সঙ্গে নেয়। উদ্দেশ্য তাকে সান্নিধ্যে পাবার প্রবল আকাঙ্ক্ষা। একদিন রাজ্যের একটি বিশেষ কাজে চন্দ্রলেখা ধরণীকে নিয়ে রূপালী নদীর পাড়ে গিয়ে হাজির। কাজ শেষ হতে পূর্ব সূর্য প্রায় ডুবুডুবু। নদী পাড়ে দাঁড়িয়ে চন্দ্রলেখার মনটি খুবই অশান্ত হয়ে উঠল। নদীর উথাল পাতাল তরঙ্গের মতোই তার মনের অবস্থা। কোনোভাবে চন্দ্রলেখা তার মনের অবস্থা ইশারা ইঙ্গিতে সীমাবদ্ধ রাখতে পারল না। সরাসরি ধরণীকে হাত চেপে ধরে স্পষ্ট করে বলে ফেলল সে তাকে ভালোবাসে। রায়চৌধুরীর মেয়ের জন্য ধরণী যে অনুপযুক্ত তা ভালোভাবেই সে জানে। ধরণী তাকে নদীর পাড়ে নিয়ে যাবার ব্যাপারটা বুঝতে চাইলে চন্দ্রলেখা একটা খারাপ পরিণতির কথা বলে রাজবাড়ির পথে রওনা দিল। রাজন সূর্যকান্ত অনেকদিন হতেই ভাবছে মেয়ে বড় হয়েছে, সুতরাং তার জন্য পাত্র দেখা দরকার। বিশেষ একটি পর্বে রায়চৌধুরী আশেপাশের সমস্ত রাজ্যের রাজা, রাজপুত্র এবং রাজকন্যাদের নিমন্ত্রণ করল, কিন্তু কেউ বুঝতে পারল না মহারাজার উদ্দেশ্য। উক্ত নির্দিষ্ট দিন রাজপ্রাসাদ মনের মতো করে সাজালো। চন্দ্রলেখাকেও কৌশলে পটে একা ছবির মতো সাজতে উৎসাহিত করলো। আরম্ভ হলো অনুষ্ঠানমালা। একে একে সব রাজকন্যা ও রাজপুত্রগণ যার যার যোগ্যতা অনুসারে অনুষ্ঠানে অংশ নিল। অপরদিকে মহারাজা সূর্যকান্ত মেয়ে চন্দ্রলেখার জন্য এই সুযোগে পাত্র ঠিক করে নিল। চন্দ্রলেখা বাবার একমাত্র মেয়ে, তাই রায়চৌধুরী মেয়ের জন্য সবচাইতে সুদর্শন পাত্র খুঁজে বের করলো। মহারাজ অনেক বিত্ত বৈভবের অধিকারী, তাই ওই দিকে নজর কম দিয়ে দর্শনদারি ও ব্যক্তিগত যোগ্যতার দিকে নজর রেখে পাশের ছোট্ট জমিদার হরিনারায়ণ চৌধুরীর ছেলেকে পাত্র নির্বাচন করলো। একমাত্র মেয়ে, তাই মেয়ের প্রতি ছিল মহারাজের অগাধ আস্থা এবং স্নেহের অধিকার। তার মনে বিশ্বাস
বাবার আদেশের বিরুদ্ধে চন্দ্রলেখার কোনোই অভিযোগ থাকবে না। কারণ তার জন্য নির্বাচিত ছেলে হাজারে একটা। সে দেখতে যেমন তেমনি অন্যান্য দিকেও যোগ্যতা সম্পন্ন। তাই মেয়ের মতামত নেবার কোনো চিন্তা তার মনে আসলো না। একদিন হঠাৎ করে রায়চৌধুরী হরিনারায়ণের মহলে উপস্থিত। হরিবাবু তো মহারাজাকে দেখে একেবারে হতবাক। তার আগমনের কারণ জিজ্ঞাসা করার আগেই মহারাজা তাকে স্বাভাবিক করে বললেন, তোমার ব্যস্ত হবার কিছু নেই, তুমি সুস্থির হও, আমি আমার আগমনের কথা বলছি। এরই মধ্যে মহারাজার জন্য জলযোগের ব্যবস্থা হলো। জলপান করতে করতে মহারাজ হরিবাবুকে কোনো ভনিতা না করে সরাসরি বলে ফেলল, সেদিন আমার মহলে আমন্ত্রিত রাজপুত্রদের মধ্য হতে তোমার ছেলেকে আমার চন্দ্রলেখার জন্য পাত্র নির্বাচন করেছি। তোমার মতামত জানার জন্যই এখানে আমার আগমন। হরিবাবু তো আকাশ থেকে মাটিতে পড়ে গেল। সে কোনরূপ কথা না বাড়িয়ে শুধু বলল, আপনার মতামত আমার শিরোধার্য। আপনি যে আমাকে ডেকে না পাঠিয়ে স্বয়ং নিজে এসেছেন, তাতে আমি খুবই লজ্জিত। আপনি নিশ্চিত হন আপনার ইচ্ছার কোনো ব্যত্যয় ঘটবে না। রাজপ্রাসাদে ফিরেই প্রথমে চন্দ্রলেখাকে তার সিদ্ধান্তের কথা বলল। চন্দ্রের মা ওই দিন নিজেও উক্ত ছেলেটিকে পছন্দ করে রেখেছিল। তাই কোনো কথা না বাড়িয়ে শুধু বলল, তোমার পছন্দের তারিফ না করে পারছি না। আমি আশা করি আমাদের পছন্দের পাত্রের কথা চন্দ্রলেখা জানলে খুবই খুশি হবে এবং অকপটে তার মত দিয়ে দিবে। ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে এ ব্যাপারটা সবার কানে পৌঁছে গেল। নানা আয়োজনে এবং প্রস্তুতির কারণে চন্দ্রলেখার বিয়ের ব্যাপারটা চন্দ্রের কানেও পৌঁছে গেল। একদিন শুভ লগ্নে বাবা মা চন্দ্রলেখাকে ডেকে তাদের অভিমতের কথা তাকে বলতেই তার মাথায় যেন বিনা মেঘে বাজ পড়ল। কিন্তু সে হ্যাঁ বা না কোনোটাই বলতে পারল না, কারণ চন্দ্র তার বাবাকে ভালোভাবেই চিনে। তাছাড়া পাত্র হিসেবে উক্ত ছেলেটি ছিল সে অনুষ্ঠানে আসা সবার চেয়ে অনন্য, সুদর্শন এবং সব দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন। কিন্তু সমস্যা হলো ভালোবাসা, ভালো লাগা। চন্দ্র নিজেও এই ভালো লাগার ব্যাপারটি নিজের অধিকারে রাখতে পারেনি। এটা তার মনের অজান্তেই হয়ে গেছে। এরপর সামনের শুল্কপক্ষেই পত্রলেখার দিন ধার্য করে হরিবাবুর কাছে লোক পাঠালো রায়চৌধুরী। নির্দিষ্ট দিন আসার একদিন আগে একটু সুযোগ করে ধরণীকে চন্দ্র বলল, তোমাকে আমার সঙ্গে একটি বিশেষ কাজে বাইরে যেতে হবে। দুজনে আগের মতো নির্দিষ্ট ঘোড়ায় সোয়ার হলো। চন্দ্রের নির্দেশ মতো সেই তমাল গাছের নিচে পৌঁছে ঘোড়া হতে নেমে সে ধরণীকে বলল, এই গাছটার ছায়াতলি তোমাকে আমার আবিষ্কারের স্থল। আমি এই গাছের ছায়ায় বসেই তোমাকে চিনতে পেরেছিলাম। তাই তুমি যাই ভাবো না কেন, আমি আমার সিদ্ধান্তে অটল। আমি পত্র লেখার দিন রাতেই তোমার হাতে সিঁদুর পরব। এতে তোমার মত যাই হোক না কেন, আমি আমার সিদ্ধান্ত বাস্তবায়ন করবই। ধরণী অনেকভাবে চন্দ্রকে তার অপারগতার কথা বলল, কিন্তু কিছুতেই কিছু হলো না। চন্দ্র তাকে বলল, উক্ত দিন রাত 12টার পর আমরা দুজনে পদ্মপুকুরের বাতিঘরে মিলিত হব। যা করার সব আমি করব। তুমি শুধু সুন্দরভাবে সেজেগুজে রাত 12টা 1 মিনিটে পুকুর ঘাটে হাজির হবে। বাকি সব কাজ আমার। পত্র লেখার দিন সখীগণ চন্দ্রকে ফুলচন্দন দিয়ে মনের মতো সাজালো। নিমন্ত্রিত অতিথিবর্গ রাজপুত্র সহ সবাই রাজভোজে আপ্যায়িত হলো। মহা আনন্দের সঙ্গে পত্র লেখা শেষ হলো। রাজপুত্রের সাজসজ্জা, চেহারা, ছবি ইত্যাদি দেখে একটু কষ্ট হলো বটে, কিন্তু চন্দ্র তার জন্য তার মনোমন্দিরে কোনো স্থান রাখেনি। সবটুকু স্থানই ধরণীকে দিয়ে রেখেছে অনেক আগ থেকেই। তাই তার মনে শুধু দুঃখই বাড়ল, কিছুই করার রইল না। অনুষ্ঠান শেষ হলে সবাই বলাবলি করতে থাকলো, যেমন রাজকন্যা তেমনি রাজপুত্র। রতন মানিক আর কাকে বলে? দুই পক্ষই মহা আনন্দের সাথে বিয়ের দিন ধার্য করে অনুষ্ঠান শেষ করলো। রায়চৌধুরী তার মনের মতো ছেলের নিকট মেয়েকে পাত্রস্থ করতে পারলো ভেবে নিশ্চিন্ত মনে শোবার ঘরের দিকে পা বাড়ালো। রানীমাতাও ঝামেলাহীনভাবে বিয়ের দিন ধার্য হবার কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাজাকে ধন্যবাদ জানালো। অতিথিবর্গ সবাই নিশ্চিন্ত মনে বিদায় নিল। সারাদিনের কোলাহল থেমে গেল, সবার চোখে শান্তির ঘুম এসে গেল।
শুধু রাজমহলের মধ্যে চন্দ্র আর অদূরের একটি ছোট্ট ঘরের মধ্যে অবস্থানরত ধরণীর চোখে ঘুম নেই। রাত 12টা বেজে গেল। দুজনই যথারীতি পুকুর ঘাটে এসে গেল। পানসি নৌকা ঘাটেই বাঁধা ছিল। ইশারা মতো দুজনেই নৌকায় উঠে পদ্মপুকুরের মধ্যস্থলে বাতিঘরে পৌঁছে গেল। তারা কেউ জানতে পারল না আগামীকালের সকালটা উক্ত রাজপুরীতে কেমন হবে। বাতিঘরে পৌঁছে দুজনেই বারান্দায় এসে মুখোমুখি বসল। মিষ্টি চাঁদের আলো চন্দ্রের মুখে পড়ে বাতিঘর আলোতে জ্বলে উঠল। ধরণীকেও আকাশের চাঁদ ফিকে করতে পারল না। সে শুকতারার মতো জ্বলছিল। অবলীলায় মাটির ধারায় ওইক্ষণে বাতিঘরে যেন আকাশের চাঁদ ও শেষ রাতের শুকতারা পাশাপাশি এসে দাঁড়ালো। ধরণী যেমন তেজস্বী তেমনি বুদ্ধিদীপ্ত, তাই সে চন্দ্রের সব আকাঙ্ক্ষাই বুঝতে পেরেছে। এই মুহূর্তে সে নির্ভীক একজন রাজকেতোয়াল, তাই সে যে কোনো দুঃসাহসিক কাজ করতে আর পিছপা হবে না, এটা ধরণীর চূড়ান্ত সিদ্ধান্ত। চন্দ্রও অটল তার সিদ্ধান্তে। সুতরাং তারা পাশাপাশি বসার পর রাজদণ্ড, লোকভয়, লাজ লজ্জা সবই উপেক্ষা করে তাদের ছোটবেলার ছলাকলা মেলামেশার কথাগুলো বলে হালকা হতে আরম্ভ করলো। এরপর কৈশোর, যৌবন ইত্যাদির হাসি খেলার কথাগুলি স্মৃতিচারণ করলো। কথার পর শুধু কথা। এভাবে অনেক সময় অতিবাহিত হলো। দেখতে দেখতে আকাশের চাঁদ সেগুন গাছের চূড়ায় এসে গেল। চন্দ্র একবার আকাশের দিকে আবার ধরণীর দিকে তাকিয়ে বলল, আমাদের হাতে আর সময় নেই, অতএব যা করার এখনই করে ফেলতে হবে। ধরণী মনস্থির করে নিয়েছে, আজ চন্দ্র যা বলবে তাই সে করবে। কোনো ভয় নেই তার, কারণ চন্দ্র ধরণীর বুকেই আছে। চন্দ্র ভেবে দেখেছে তার হাতে দুটি রাস্তা, একটি আত্মহনন, অপরটি দেশত্যাগ। সমস্যা একটাই, চন্দ্র রাজকন্যা, তাই তার পক্ষে রাজবেশ ছেড়ে শৃগালের মতো বেঁচে থাকার কোনো মূল্য নেই। যদি দেশত্যাগ করে ধরা পড়ে তবে মৃত্যুদণ্ড। অতএব যা করার এই বাতিঘরেই অল্পক্ষণের জন্য হলেও জীবনের সব চাহিদা শেষ করতে হবে। নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে আবছা আলোময়, চাঁদ ডুবো ডুবো। একটু পরে রাজপ্রাসাদ হতে ভৈরবী সুর ভেসে আসবে। বাতিঘরের চারদিকে মৃদু মন্দ বাতাসে যে জলতরঙ্গ সৃষ্টি হয়েছে তা ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে গিয়ে কুলে নিস্তব্ধ হচ্ছে। চন্দ্রও তার পরিণতির কথা ভাবছে। ধরণী একটু অন্যমনস্ক হয়েছিল। সেই মুহূর্তে চন্দ্র বলল, ধরণী, তুমি মুখ তোলো, এই আমাদের জীবনের পরম প্রাপ্তি। তুমি আর আমি বাদে এই পৃথিবীতে সব মিথ্যে। দাও আমার কপালে সিঁদুর পরিয়ে দাও। এই বলেই চাঁদের মতো চাঁদ বদনটি বাড়িয়ে দিল। ধরণী কাল বিলম্ব না করে চন্দ্রের কপালে সিঁদুর দিয়েই বুকে জড়িয়ে নিয়ে আজন্ম ভালোবাসার উষ্ণতা দিয়ে চেপে ধরল। অল্পক্ষণের মধ্যে শরীরে যত উষ্ণতা ছিল দুজনেই তা নিঃশেষ করে ফেলল। এরই মধ্যে চাঁদ ডুবে গেছে। রাজপ্রাসাদের পাহারাদারদের পালাবদল আরম্ভ হয়েছে। ভৈরবী সুর বাজতে আরম্ভ হয়েছে। দূরের গ্রাম হতে আজানের ধ্বনিও শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তেই বাতিঘর ছাড়তে হবে। সিদ্ধান্ত নিতে হবে, পালিয়ে যাবে না আত্মহননের পথ বেছে নিবে। মহারাজা সূর্যকান্তের একমাত্র উত্তরাধিকারী চন্দ্র পালিয়ে বেড়াতে পারে না। চোখের সামনে প্রেমিকের মৃত্যুদণ্ড দেখেও সহ্য করতে পারে না। তাই ধরণীকে পালিয়ে যেতে বলে চন্দ্র একটি শিশি খুলে তার মধ্যস্থিত তরলের কিছুটা অংশ খেয়ে নিল। এটা দেখেই ধরণী চন্দ্রকে বুকে জড়িয়ে ধরে নৌকায় উঠে নিজেও তরলের বাকি অংশ খেয়ে নৌকার নোঙর তুলে দিল। মাসিক 30% সুদ। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা বংশাই নদীর পাড়ে কয়েক শত বিঘা জমির মালিক সরফরাজ আলী তালুকদার। সকালবেলা নাস্তা শেষে কাছারি ঘরের বারান্দায় উপস্থিত হলে বসির সরকার নড়ে চড়ে জমা খরচের খাতা সামনে রেখে নিয়ম মতো গদিতে পদ্মাসন করে বসে কর্তার আদেশের অপেক্ষায় রইল। এই সময় কর্তা সামনের রাস্তায় একজনকে দেখেই মোটা কাচের চশমার ক্ষমতার মধ্যে আসলে তাকে উদ্দেশ্য করে বলল, ফাইলা মিয়া, এত সকালবেলায় কোথায় রওনা দিলে? গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সঙ্গে একটু একটু দমকা হাওয়া। কর্তার কথা শুনে সরকার মুখ তুলে তাকালে দেখতে পেল
ফাইলা বাড়ির দিকেই আসছে। বারান্দার নিকটে আসলে কর্তা আবার তাকে বলল, বৃষ্টি মাথায় করে ভিজে ভিজে কোথায় যাচ্ছ? উত্তরে ফাইলা বলল, বেয়াই বাড়ি যাচ্ছি। তারপর ফাইলাকে কোনো কথার সুযোগ না দিয়ে সরকারকে বলল, ওকে 1 টাকা 8 আনা পয়সা দিয়ে দাও। কথা মতো সরকার তাকে উক্ত পরিমাণ অর্থ দিয়ে একটা টিপসই নিয়ে রাখলো। ফাইলা বুঝতে পারলো না টাকা দেবার কারণ। কর্তা এবার একটু হেসে বলল, বুঝতে পারলে না তাই তো? আমার একটা ইজ্জত আছে না? তুমি আমার এলাকার লোক হয়ে ছাতা ছাড়া বেয়াই বাড়ি যাবে, তাই কি হয়? কর্তা আরও বলল, সামনের বাজার হতেই কিন্তু ছাতাটা কিনে নিও। ফাইলা কর্তার কোনো কথার জবাব না দিয়ে টাকা নিয়ে সামনের দিকে পা বাড়ালো। কিছু দূর এগিয়েই বাংলা বাজার হতে একটা ছাতা কিনে নিল। এবার সামনের একটা পুকুর ঘাটে পৌঁছে হাত পা পরিষ্কার করে জুতো জোড়া পরে নিল। কাঁধের পিরনটাও পরে ছাতাটা ফুটিয়ে বেয়াই বাড়ির দিকে রওনা দিল। ফাইলা এবার ভদ্রবেশে ছেলের শ্বশুর বাড়ি পৌঁছালো। এতে করে বউয়ের বাপের বাড়ির লোকজন মেয়ের শ্বশুরের বেশভূষা দেখে খুবই খুশি হলো। একজন মন্তব্য করলো, তালুকদারের বাড়ির কাছের লোক, আমাদের তাই সাহেব, তাই রুচিবোধ থাকতেই হবে। বেয়াই বাড়ি 2-1 দিন ইজ্জতের সঙ্গে থেকে ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরে এলো ফাইলা শেখ। সে নিতান্ত গরিব মানুষ, প্রয়োজন ছাড়া পায়ে জুতো পরে না। মুষলধারায় বৃষ্টি না হলে ছাতা মাথায় দেয় না, তাই ছাতা কেনার কথা বেমালুম ভুলে গেল। তালুকদারের কথায় ইজ্জতের প্রশ্ন ছিল, তাই ভাবতে পারেনি কোনোদিন ওই 1 টাকা 8 আনা পয়সা কর্তাকে ফেরত দিতে হবে। ফাইলা কর্তার ভাতে কাপড়েই মানুষ। তার সামান্য বিঘা 3 জমি বাদে তালুকদারের জমি সে বর্গা চাষে। তাই কর্তার অভিপ্রায় বোঝার ক্ষমতা ফাইলার ছিল না। কিন্তু কর্তা 1 টাকা 8 আনা পয়সা ফাইলাকে দিয়ে চিন্তা করে নিয়েছে কতদিন পর চক্রবৃদ্ধি সুদের আসলে উক্ত টাকায় ফাইলার ওই 3 বিঘা জমির দামের সমান হবে। সেই সময়ে 30% সুদের ব্যবসা সমাজ সংসারকে কুড়ে কুড়ে পঙ্গু করে রেখেছিল। এই সুদের হার বাৎসরিক ছিল না, এটা ছিল মাসিক হিসাব। বেশ কয়েক বছর পর তালুকদার ফাইলাকে তার পেয়াদা পাঠিয়ে ডেকে আনলো। কারণ জিজ্ঞেস করলে পেয়াদা ফাইলাকে কিছু বলতে পারল না। কর্তার কাছারি ঘরে পৌঁছার পর নায়েব হিসাবের খাতা বের করে ফাইলাকে বলল, দেখো তো, এটা তোমার টিপসই না? এটা দেখে তার মনে পড়ে গেল কয়েক বছর আগের বেয়াই বাড়ি যাবার ঘটনা। তাই ফাইলার মনে শঙ্কা দেখা দিল, কারণ সে জানে তালুকদার কি ভাবে তার জমির আকার বাড়ায়। ফাইলা কাতর স্বরে বলল, কর্তা, সুদে আসলে আপনার 1 টাকা 8 আনা কত হয়েছে? নায়েব একটু ব্যঙ্গ সুরে বলল, এই কয়েক বছরে তোমার লগ্নির টাকা সুদে আসলে সর্বসাকুল্যে 1 কুড়ি 10 টাকা হয়েছে। আগে দিলে তোমার এত বোঝা হতো না। তোমার আসলে বুদ্ধি শুদ্ধি খুবই কম। কি আর করা, শোধ দিতে থাকো, নইলে তো আর উপায় থাকবে না। এই কথা শোনা মাত্রই ফাইলা অস্থির হয়ে মাটিতে বসে পড়ল। তার লাল ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে গেল, মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ পর সংজ্ঞা ফিরে পেল। ফাইলা বলল, কর্তার টাকা তো ফেরত দিতেই হবে, তবে একেবারে দিতে পারবো না। এবার কর্তার জবাবে বলল, তোমাকে অত সব চিন্তা করতে হবে না। কি বলো সরকার? কর্তার মতলব জানা আছে নায়েবের, তাই সে ফাইলাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমাদের কর্তা তো আর অমানুষ নয়, একটা ব্যবস্থা হবেই। এরই মধ্যে সে কথা বলে ফাইলাকে একটু হালকা করে নিয়ে সরকার তাকে বলল, কাঁঠাল টিলায় তোমার 3 বিঘা জমি আছে না? ওই জমিটা কর্তার 27 বিঘার মধ্যে একটা সমস্যা। তাই বলি কি, ওই 3 বিঘা জমি কর্তাকে দিয়ে দাও, তিনি তোমার জন্য একটা ব্যবস্থা অবশ্যই করে দিবেন। এতক্ষণ কর্তা চুপ করে বসেছিলেন। তিনি ফাইলার দিকে তাকালে সে সম্মতি জানালো। সম্মতি না দিয়ে উপায় ছিল না। কর্তা এবার বলল, ফাইলা, আমি তোমার অর্ধেক টাকা মাফ করে দিলাম। তা না করলে তো তোমার 3 বিঘা দিয়েও ঋণের টাকা শোধ হবে না। এবার কর্তা ফাইলাকে অনেক সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার সব ব্যবস্থা করে দিব। তুমি যদি নালিতা বাড়ি যাও, তবে তোমার যাবার সব খরচ ও অন্যান্য সব ব্যবস্থা করে দিব আমি।
সেখানে আমার এক ভাগ্নে আছে, তুমি তার সঙ্গে দেখা করলে অন্যান্য সুযোগ সুবিধা করে দিবে সে। শুধু আমার কথা বলবে যে আমি তোমাকে তার নিকট পাঠিয়েছি। ওখানে গিয়ে শুধু জঙ্গল পরিষ্কার করবে আর চাষাবাদ করবে। তোমাকে জমি ক্রয় করতে হবে না, পরিশ্রম করলে ভাতের অভাব হবে না। ফাইলা শেখ অসহায় একজন বর্গা চাষি, তার তেমন কোনো সহায় সম্বল নেই। এহেন বিপদের দিনে তার পাশে কেউ দাঁড়াবে না তা সে ভালোভাবেই জানে। কয়েকদিনের মধ্যে সমস্ত দেনা পাওনা মিটিয়ে নিঃস্ব ফাইলা নীরবে নিঃশব্দে নিজ বসতবাড়ি বিক্রি করে সামান্য সম্বল নিয়ে ময়মনসিংহের নালিতাবাড়ির পথে বের হবার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বসতবাড়িটি যার কাছে বিক্রি করলো সে এসে সব বুঝে নিচ্ছে। শুধু কিছু বাসন কোসন কাঁথা বালিশ বাদে সবই দিয়ে যেতে হলো, কারণ ভারী কোনো জিনিসপত্র নেওয়া সম্ভব নয়। সর্বকনিষ্ঠ মেয়ে বাদে সবাই বাস্তবতা জানে এবং বুঝে, তাই তাদের কারোর কোনো অভিযোগ নেই। তাদের শুধুই দুঃখ, মাতৃভূমি ছেড়ে যেতে হচ্ছে। এই সমস্ত প্রস্তুতির মধ্যেও ছোট্ট মেয়ে হালেমন বাড়ির সামনে গাব গাছের তলে দোলনায় মনের আনন্দে দোল খাচ্ছিল। সবাই যখন চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বের হচ্ছিল, সে তখন বলল, আমরা কোথায় যাব? কেউ কিছু বলতে পারল না, শুধুই চাপা কান্না আর চোখের পানি। হালিমন এতক্ষণে বুঝতে পারল তারা এ বাড়ি হতে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার অবুঝ মনে ফাইলা বেশি কিছু বুঝতে না দিয়ে শুধু বলল, মাগো, তোমার দোলনার ফিরাটা নিয়ে চলো, আমরা আবার নতুন বাড়ি বানাবো। সেখানে তুমি আবার দোলনা পেতে দোল খাবে। তোমার সঙ্গে একটা সুন্দর মেয়ে দেখে সই পাতিয়ে দিব। তোমরা দুই সই মিলে অনেক আনন্দ করতে পারবে। এই সান্ত্বনা দিতে দিতে চিরদিনের জন্য ফাইলা পরিবার পৈতৃক ভিটা ভারী ছেড়ে নালিতা বাড়ির দিকে পা বাড়ালো। তালুকদার তার কাঁঠাল বাগানের মধ্যস্থলে 20 ফোড়ার মতো 3 বিঘা জমি একটি মাত্র ছাতার বদলে নিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পাড়া প্রতিবেশীরা মনে মনে অস্বস্তি বোধ করলো, কেউ কিছু বলতে পারল না। সবাই তালুকদারের বুদ্ধির তারিফ করলো, কিন্তু প্রতিবাদ করতে পারল না। অনেকদিন আগেই ওই বৃষ্টিটাই তালুকদারের বুদ্ধির চিলাকোঠায় সঠিকভাবে নাড়া দিতে পেরেছিল, তাতে কোনো সন্দেহ নেই। মেছুয়া মেইছা। মেইছা শেখ দরিদ্র দিনমজুর, তবে মাছ ধরতে সে খুবই ওস্তাদ। অনেকে তাকে মাছ ধরার জন্য দিনমজুর নিত। একসঙ্গে মাছ ধরতে গিয়ে কোনোদিন কেউ তার থেকে বেশি মাছ ধরতে পারে নাই। লোকে বলে মেইছা মাছ ধরতে বিশেষভাবে দক্ষ। অনেকে বলে মেইছার সঙ্গে জলদৈত্য বা মৎস্যকন্যার যোগাযোগ আছে। এই কথা বলতে একটা কথা তো আছেই। তাছাড়া অভিজ্ঞতার কারণে মেইছা সারা বছর মাছ ধরে সংসারের খরচ চালায়, যা অন্যের পক্ষে সম্ভব হয় না। বাড়ির সামনে বিরাট বিল। আগে নাকি এটা ছিল নদী। পলি পড়ে পড়ে এখন এটা মরা নদীর অংশ বিশেষ। আকারে বেশ বড়। এপার হতে অন্য পারে মানুষ দাঁড়ালে নজরে আসে না। মেইছা কোনোদিনও মাছ কিনে খায়নি। অনেকে তাকে এ কারণে ঠাট্টা বিদ্রুপও কম করতো না। আশ্বিন মাসে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। চকপাথার হতে পানি নিচের দিকে প্রবল বেগে নামতে শুরু করেছে। দু চকের মাঝের সড়কটা ভেঙে খালের আকার ধারণ করেছে। এই পানির স্রোত বিলের যে অংশে মিলেছে সেই মিলনস্থলে মাছের মেলা বসেছে। কেউ বুঝতে না পারলেও মেইছা ঠিকই বুঝতে পারলো। রাত গভীর হলে সে একাই মাছ ধরতে বেরিয়ে গেল এবং প্রচুর মাছ ধরে বাড়ি ফিরে এলো। আশেপাশের লোকজন মাছের স্থানটা যখন বুঝতে পারলো, তখনই মাছেরা তাদের স্থান পরিত্যাগ করলো। লোকেরা বলা বলি করতে লাগলো মেইছা তার মৎস্যকন্যাকে বলেছে এবং মৎস্যকন্যা তার দলবল নিয়ে স্থান ত্যাগ করেছে। এরপর হতে অনেকেই মাছ ধরার জন্য তাকে অনুসরণ করত। তাদের মধ্যে 2-1 মেইছার খুবই ঘনিষ্ঠ হয়ে পড়ল। মেইছার সঙ্গে মাছ ধরায় তারাও পারদর্শী হলো। আশ্বিনের পর কার্তিক প্রতি বছর 7 কন্যা বৃষ্টি হয়। এ সময় বাংলাদেশে সারাদিন রাত বৃষ্টি নেমে থাকে। মেইছা প্রতিদিন তার বন্ধুদের নিয়ে মাছ ধরতে যায়, কিন্তু তার আগের অভিজ্ঞতা কোনো কাজে লাগে না। বন্ধুরা তো বটেই, মেইছা নিজেও হতাশ হয়ে পড়ল। সে বুঝতে পারল না এটার কারণ কি। মেইছা ভেবে নিল নিশ্চয়ই সে বা তার বন্ধুরা যে কেউ একজন মাইছা দৈত্যের সঙ্গে কোনো বেয়াদবি করেছে। এজন্য সে নানা তয়তরির করল।
কিন্তু কিছুতেই কিছু হলো না। নানা সাত পাঁচ ভেবে সে মাছ ধরা ছেড়ে দিল। এর বেশ কিছুদিন পর একদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। গ্রামের সবাই মাছ ধরার জন্য জাল জালি নিয়ে বেরিয়ে পড়লো, কিন্তু মেইছা মনের দুঃখে ঘরেই বসে রইল। অনেকে প্রচুর মাছ ধরলো জানতে পেরেও সে ঘরেই বসে রইল। ছেলেমেয়েরা তাকে অনেক উৎসাহিত করলো, কিন্তু সে সেসব কথা কানে নিল না। নিজের ভাগ্য বিপর্যয়ের কথা ভেবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সবাই যখন ঘুমে অচেতন, টুপটাপ বৃষ্টি হচ্ছে, মেইছা একটা জাল হাতে এক বন্ধুর সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। বন্ধু আগে এবং মেইছা পিছে পিছে বিলের দিকে এগিয়ে চলেছে। বিলের ধারে গিয়ে দেখতে পেল নানা জাতের ছোট বড় সব মাছ বিলের কিনার ধরেছে। আনন্দে আত্মরা হয়ে মেইছা জাল নিয়ে পানিতে নেমে পড়ল। জাল ভর্তি করে মাছ ধরতে লাগলো, মাছে খলুই করতে লাগলো, আর সে গভীর পানির দিকে নামতে থাকলো। প্রথমে হাঁটু পানি, পরে মাজা, বুক ও গলা পানিতে এগিয়ে গেল। আশেপাশের মেছুয়ারাও তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। দিব্যি সে দেখতে পাচ্ছে সবাই বেশি পানির দিকে এগুচ্ছে। যখন তার নাকে পানি ঢুকে গেল, তখন সে বুঝতে পারলো তার হাতে কোনো জাল নেই, কোনো মাছও তার ধরা হয়নি। সে শুধু একা অনেক পানিতে দাঁড়িয়ে আছে। চারদিকে চেয়ে দেখলো বিলে কোনো লোকজনও নেই। শুধু একটা চিৎকার দিল, ভয়ে শরীর হিম হয়ে আসলো এবং পানিতে ডুবে গেল। পরে তার লাশ ভেসে এসে বিলের পাড়ে ভিড়ল। ভোরবেলায় মেইছার স্ত্রী তাকে না পেয়ে অস্থির হবার আগেই পাড়ার প্রতিবেশীরা বলাবলি করছিল কিভাবে মেইছার এমন মৃত্যু ঘটল, যার ফলে এখনো ওই বিলে রাতে কেউ মাছ ধরতে যায় না। কি কারণে কিভাবে মেইছার এমন অপমৃত্যু হলো তার কোনো সুরাহা হলো না বটে, তবে তার স্ত্রী বলেছিল মেইছা ভাতের সঙ্গে প্রচুর টোকা লবণ খেত। নেশাখোরের পায়ে কড়া। বর্ষাকালে যমুনা নদীর বাঁকে বাঁকে অনেক জায়গায় পানির তোরে গভীর গর্ত সৃষ্টি হয়। এই মতো গভীর পানির জলধারকে দহ বা কুম বলে। এগুলোতে অন্যান্য মাছের সঙ্গে প্রচুর বোয়াল মাছ থাকে। নলিন এলাকায় বোয়াল মাছ শিকারীদের মধ্যে যার নাম সবার আগে উঠে আসে তার নাম বোয়াল কচিম। ভালো শিকারী বলে তাকে সবাই তার নাম বোয়াল মাছের সঙ্গে যুক্ত করে ডাকে। একদিন কচিমের ফুফাতো ভাই জসিম অনেকদিন পর কচিমের সঙ্গে দেখা করার জন্য নলিন মামা বাড়িতে উপস্থিত হলো। কচিমকে বাড়িতে না পেয়ে সরাসরি নদীর পাড়ে গিয়ে দেখতে পেল ঠিকই সে বোয়াল মাছ ধরার বড়শি ফেলে বসে আছে। প্রায় এক যুগ পরে জসিমকে দেখে কচিম আনন্দে চিৎকার দিয়ে দাঁড়াতে গিয়েই একদম কাত হয়ে পানিতে পড়ে গেল। কোনোভাবে পাড়ে উঠে ফুফাতো ভাইকে জড়িয়ে ধরে বলল, এতদিন পরে আমাদেরকে তোমার মনে পড়লো? ছোটবেলার সেই কথাগুলো মনে হলেই তোমার কথা বলি, কিন্তু তুমি তো ভুলেই আছো। চলো বাড়ি যাই। গতকালও বোয়াল একটা ধরেছি, ওটা খুব বড় না হলেও 3 হাতের কম নয়। জসিম কচিমের কুশল জিজ্ঞেস করতেই সে বলল, ভাই আমার পায়ের সমস্যা আগের মতোই, বরং এখন আমি এমন যে আমি হাঁটতেই পারি না। পায়ের তলাটা ভীমরুলের চাকের মতো ছিদ্র ছিদ্র হয়ে আছে। এই বলতে বলতে একটা ভ্যান গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল 2 ভাই। বাড়ি হতে নদীর ঘাট 1 কিলোর কিছু বেশি হবে। এই রাস্তাটুকু ভ্যান গাড়িতে করে আসতে গোটা 5 বিড়ি খেলো কচিম। এ দেখে জসিম তাকে তিরস্কারের সুরে বলল, তুই জনমেও মানুষ হলি না, এ অভ্যেসটা ছাড়তে পারিসনি, তাহলে তোর পা ভালো হবে কি করে? আশ্বিন মাস, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো, কিছুতেই বৃষ্টি ছাড়ছে না, যার ফলে ঘর থেকে বের হবার জোর রইল না। ভাই ঘরে বসে গল্প করা ছাড়া আর কোনো কাজ নেই। ফুফাতো ভাই সরকারি বড় কর্মকর্তা। তার আগমনের কথা শুনে ছোটবেলার বন্ধু বান্ধবরা ছুটে এলো। তাছাড়া কয়েক ডজন মামাতো ভাই তো আছেই। জসিমের স্কুল জীবনটা কাটিয়েছে মামা বাড়ি, তাই তার আগমনের কথা শুনে ঘণ্টাখানেকের মধ্যেই কচিমদের বাংলা ঘর লোকজনে ভরে গেল। জমে উঠল ছোটবেলার যত গল্প। নানার অগোচরে মাছ ধরা, পাখির বাসা ভাঙা, লাটিম খেলা, মার্বেল খেলা, হাডুডু, ফুটবল ইত্যাদি। মামাতো ভাইদের মধ্যে একজন বলল, ভাই দাদা যে তোমাকে আর কচিম ভাইকে মাথায় মাথায় ঢিপ দিয়েছিল, মনে আছে? জসিম বলল, বেমালুম মনে আছে। জসিমের সে ঘটনাটা ছিল পড়া ফাঁকি দিয়ে পাগল খেপানোর ব্যাপার।
পাশের বাড়িতে চিকিৎসার জন্য এসেছিল এক শিক্ষিত পাগল। তার অসঙ্গতিপূর্ণ কথাগুলো ছিল খুবই আনন্দের, যেমন কাঁচা গরু জবাই দিলাম, হরি হরি স্যাঁত স্যাঁত, ঢিপ দিল মৌলবি, সাপ কিল খাইল মুন্সি সাপ ইত্যাদি। বেশিক্ষণ খেপানো হলো না, অল্পক্ষণ পরেই কসিমের দাদার ডাক। ফুলবাগান ও সবজি বাগানের মধ্য দিয়ে যাতায়াতের একমাত্র রাস্তা। সেই রাস্তায় দাঁড়িয়ে ছিল কসিমের দাদা। তারপর দুই ভাইয়ের মাথায় মাথায় ঢিপ আর ঢিপ। এ বর্ণনা শুনে সবাই তো হাসতে লাগলো। এর মধ্যে আর একজন বলল, জসিম ভাই, আপনার বিড়ি খাওয়ার ঘটনা তো আরও মজার, ওইটা বলেন। জসিম কয়েক ডজন মামাতো ফুফাতো ভাইদের মধ্যে সবার বড়, তাই সে অতি আদরের। জসিম, কসিম, রহিম ও করিম সমবয়সী। আজ অনেকদিন পর সেই অলস মুহূর্তে সবাই একত্রে বসার ফলে গল্প খুবই জমে উঠল। কসিম ও জসিমের স্কুলে যাতায়াত নিরাপদ করার ছিল জায়গির জামাল। সে বয়সে একটু বড়। জামাল ছিল নবম শ্রেণীর, কসিম ষষ্ঠ এবং জসিম ছিল অষ্টম শ্রেণীর ছাত্র। জামালের আগে থেকেই বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। কসিম এক টান দু টান করে বিড়ি খেতে অভ্যস্ত হয়ে গেল। একদিন কসিম তার বাবার সঙ্গে কথা বলতে গেলে ধরা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে ধরে বেদম পিটুনি। প্রতিশ্রুতি দিল সে আর বিড়ি খাবে না, কিন্তু কিছুদিন না যেতেই আবার ধরা পড়ল। নির্মম পিটুনি খেয়ে দৌড়ে গিয়ে মায়ের কাছে আশ্রয় নিল, কিন্তু বিধিবাম ছোট বোন কসিমের বিড়ি খাবার কথা বলতেই তার মা পিড়ি দিয়ে পিটানো আরম্ভ করলো। বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় মনে করে কসিমের দাদি এসে সেবারের মতো বাঁচিয়ে দিল। বারবার পিটুনির ফলে সে জসিমকে বিড়ি খাবার সঙ্গী করতে চেষ্টা করা আরম্ভ করলো, কারণ যখনই বাবা পিটুনি দেয় তখনই তিনি বলতে লাগেন, একই সঙ্গে থাকিস তুই, বিড়ি খাস, অথচ জসিম খায় না। তাই কসিম ও জামাল দুইজনেই জসিমকে প্রতিদিন এক প্যাকেট বিড়ি ও একটা ম্যাচ দেবার প্রলোভন দিতে থাকে। বিনে পয়সায় শুধু তাদের সঙ্গী হয়ে বিড়ি খাবে। এই প্রলোভন গ্রহণ করতে না করায় জসিমকে তারা নানাভাবে তিরস্কার করতে লাগলো এবং নানা প্রলোভন দিয়েই চলল। মাঘ মাস, চক ভর্তি খেসারি ও বুটকলাই ক্ষেত, তার মাছ দিয়ে আড়াআড়ি স্কুলে যাবার পথ। চকের মাঝামাঝি গিয়ে কসিম ও জামাল দুজনই নানাভাবে জসিমকে একটি মাত্র টান দিবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। কসিম বলল, ভাই, বিড়ি ম্যাচ তো দিবই, তার সঙ্গে প্রতিদিন তোমাকে 1 পোয়া বাদাম ভাজা আর আধা পোয়া গুড়ের বাতাসা দিব। তবুও তুমি একটা টান দিয়ে দেখো, যদি পান খেয়ে বিড়ি খাও বুঝতে পারবে তার আরও মজা। একটা টান দাও, যদি ভালো না লাগে তবে খেও না। এখন একটা টান তোমাকে দিতেই হবে। এত কথা বলার পর জসিম এদিক ওদিক তাকিয়ে দেখলো আশেপাশে কোনো লোকজন নেই। লোভের বশবর্তী হয়ে জসিম জামালকে একটা বিড়ি ধরিয়ে দিতে বলল। জসিমের বিড়ি খাবার অভিজ্ঞতা নেই, তাই জামালের হাত থেকে বিড়িটা নিয়ে এমন এক টান দিল যে টান শেষ না হতেই একদম কলাই ক্ষেতের উপর ধরাশায়ী। জামাল ও কসিম উভয়ই খুব ভয় পেয়ে গেল। ভয় তো কাঁদো কাঁদো অবস্থা। দুজনে ধরে জসিমকে বসিয়ে দিলে কিছুক্ষণ পর সে একটু সুস্থ হলো। ওরা ভয় পেয়ে বলল, তোমাকে আর নেশা করতে হবে না, তোমার সহ্য ক্ষমতা খুবই কম। এদিন হতেই তারা জসিমকে আর বিড়ি খেতে বলতো না। এমনি করে এক টানেই জসিমের নেশা অকুরেই পরিসমাপ্তি হলো। এই গল্প শেষ হতে না হতেই আর একটা গল্প, শুধু গল্প আর গল্প। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলে গল্পের আসর ভেঙে গেল। এরপর দুপুরের খাবার পালা। জসিমের মামা খুবই ধনী মানুষ, তাই খাবার মানটা খুবই উন্নত। পঞ্চব্যঞ্জন এবারই সর্বনিম্ন আয়োজন। আজ জসিমের আগমনে খাবার আইটেম বর্ধিত হয়ে 10 পেরিয়ে গেছে, কিন্তু কসিমের ধরা বোয়াল মাছের একটা চাকা প্লেটে দিলে একটাতেই সেটা ভরে গেল। মাছের চাকাটা কমপক্ষে 9 ইঞ্চির মতো লম্বা, আর তৈলযুক্ত চামড়াটা 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ তো হবেই। খাবার মধ্যভাবে এই চাকাটা খেতে কষ্ট হলো, কিন্তু মাছের স্বাদ সব ভুলিয়ে দিল। এটা খাবার পর পেটে আর কোনো জায়গা বাকি রইল না, তাই জসিমের কয়েকটি আইটেম আর খাওয়া হলো না। খাওয়ার পর জসিম কসিমকে বলল, তোর বদ অভ্যাসগুলো কি এখন ছাড়তে পারিসনি? কসিম উত্তরে বলল, সবগুলোই ছেড়ে দিয়েছি, কিন্তু বিড়িটা একটু একটু খাই। কসিম প্রাইমারির শিক্ষক, তাও আবার চাকরির শেষ অবস্থা। তাই জসিম তাকে নানাভাবে তার পারিবারিক অবস্থার দিকে এবং মান ইজ্জতের দিকে লক্ষ্য করে অতীতে যাতে ফিরে না যায় তার দিক নির্দেশনা দিল। পেনশনের টাকা যাতে কাজে লাগে তারও একটা ফারায়েজ করে দিল। আলোচনা শেষে জসিম কসিমকে বলল, তুই বিড়ি খাওয়া বাদ না দিলে কোনোদিনই তোর পায়ের করা ভালো হবে না।
ভবিষ্যতে তোর দুটো পা একসময় কেটে ফেলতে হবে। শেষ কথা বলা হলো না। পান্না ও প্রবাল কিছুদিনের মধ্যেই খুবই আপন হয়ে গেল। পান্নার বাবা সরকারি কর্মকর্তা এবং প্রবালের বাবা স্থানীয় হাই স্কুলের হেডমাস্টার। ছোট্ট উপজেলা শহর, তাই বদলি হবার কয়েকদিনের মধ্যেই সঙ্গত কারণেই পান্নার বাবার সঙ্গে হেডমাস্টারের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। পান্না স্কুলে ভর্তি হবার কিছুদিনের মধ্যেই নানা অনুষ্ঠানে যোগ দিয়ে সবার নিকট একটা বিশেষ স্থান করে নিল। পান্না নাচে, গানে, কৌতুক ও আবৃত্তিতে খুবই পারদর্শী, আবার কবিতা লিখতেও বেশ পারঙ্গম। কয়েক মাস যেতে না যেতেই প্রথম সাময়িক পরীক্ষায় পান্না প্রথম স্থান অধিকার করলো। ফলে ছাত্র, ছাত্রী, শিক্ষক সবারই নজরে পড়ে গেল সে। পান্নার বাবা উপজেলা কৃষি কর্মকর্তা। নতুন কর্মস্থলে বদলি হয়ে এসে যার বেশি সহযোগিতা পেয়েছে সে প্রবালের বাবা, হেডমাস্টার। পান্নার প্রথম স্থান পাওয়ার ফলে কৃষি কর্মকর্তার সঙ্গে হেডমাস্টারের ঘনিষ্ঠতা আরও বেড়ে গেল। স্কুলে ভর্তি হবার দিন হতেই পান্না ও তার বাবার আচরণে খুবই খুশি হয়েছিল হেডমাস্টার। তাছাড়া পান্নাদের বাসা স্কুলের পাশেই, তাই প্রায়ই হেডমাস্টারকে পান্না চা নাস্তা করিয়ে অতি আপন করে নিয়েছিল। পরীক্ষার পরই গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি রওনা হবার আগে প্রবালকে একান্তে পেয়ে পান্না একটি ফুলের মালা দিয়ে বলল, ছুটি শেষে আবার দেখা হবে, ভালো থাকবেন আশা করি। পান্নার সঙ্গে অনেক দিন দেখা হবে না, তাই ভেবে প্রবালের খুব কষ্ট হচ্ছিল। প্রবাল কিছুটা আঁচ করেও বলল, আমার জন্য তোমার কষ্ট লাগবে কেন? পান্না একটু লাজুক স্বরে বলল, তা আপনি বুঝতে পারবেন না। স্কুলের সব অনুষ্ঠানে পান্না ও প্রবাল পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় হতো। এতে করে তাদের ঘনিষ্ঠতা বেড়ে যেতে লাগলো। অপরদিকে ছাত্রছাত্রীদের মনে তাদের এই মেলামেশা হিংসার কারণ হতে হতে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলো। প্রবালের বাড়ি হতে স্কুল 10 মাইল দূরে, তাই সে স্কুলের হোস্টেলে থাকে। বাবা হেডমাস্টার, অপরদিকে সে প্রথম শ্রেণী হতেই প্রথম হয়ে আসছে, তাই সে সবারই অতি স্নেহের। ছুটি শেষে প্রবাল হোস্টেলে এবং পান্না বাসায় ফিরে এলো। তাদের ভালো লাগা ভালোবাসায় রূপ নিল। প্রবাল 10ম শ্রেণী হতে নির্বাচনী পরীক্ষা দিবে এবং পান্না 7ম শ্রেণী হতে 8ম শ্রেণীতে উঠবে। এসএসসি প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা কাছাকাছি। প্রবালের বাবা তার ছেলের প্রতি খুবই যত্নবান এবং সতর্ক। ছাত্রাবাসে খাবারের মান যথাযথ রাখার জন্য অতিরিক্ত ব্যবস্থা থাকে প্রবালের জন্য। সকালে ডিম, বিকালে দুধ তার জন্য থাকতেই হবে। প্রবালের ঘন জালের দুধ খাবার অভ্যেস। দুধে মোটা মালাই না হলে সে কিছুতেই খাবে না, তাই হোস্টেলের পাচক মধুকে সতর্ক করে দেওয়া আছে বাবার পক্ষ থেকে। প্রবাল হেডমাস্টারের ছেলে, তাই মধুও তার প্রতি খুবই যত্নবান। একদিন মধু দেখতে পেল দুধের উপর মালাই নেই। সে ভাবলো হয়তো বিড়াল এ কাজ করেছে। প্রবাল বিকালে দুধ খেতে আসলে মধু বিড়ালের উপর দোষ চাপিয়ে সতর্ক হবার প্রতিশ্রুতি দিল। প্রবাল মালাইবিহীন বিড়ালে নষ্ট করা দুধ খেলো না। পরদিন মধু বিড়ালের নাগালের বাইরে পাতিল রেখে নিশ্চিন্ত হলো। কিন্তু দ্বিতীয় দিনও এমন ঘটনা ঘটল। জবাব দিতে না পেরে মধু তৃতীয় দিন পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রবালও পাকশালার পাশে স্কুলের ছাদে বসে গেল দুপুরের পরেই দুধ চোর ধরার জন্য। দুপুরের খাবার পর সবাই যখন ঘুমিয়ে গেল, এই সুযোগে বিড়াল এসে ঘরে ঢুকতেই প্রবাল তাড়াতাড়ি এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল এবং মধুকে খুঁজতে লাগলো। মধু এই চোর ধরার জন্য কাছেই লুকিয়েছিল। সে বেরিয়ে এলো। দুজনে ঘরের শিকল খুলে বিড়ালকে দেখে তো হেসেই লুটোপুটি। দরজা বন্ধ হবার পর হতেই দুধ চোর চিন্তা করছিল কে দরজা বন্ধ করে দিল। মধু বা প্রবাল হলে তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি অন্য কেউ হয় তবে তার কাছে বলে দিলে কঠিন অবস্থা দাঁড়াবে। এইভাবে বসে বসে চোখের জল ফেলছিল দুপেয় বিড়াল। কিন্তু দরজা খোলার পর মধু ও প্রবালের হাসাহাসিতে মুখ তুলে তাকিয়ে বিড়ালও তাদের হাসির সঙ্গে হাসতে লাগলো। মনে হলো সে যেন যাবজ্জীবন জেল খেটে এই মুহূর্তে মুক্ত হলো। প্রবাল মধুকে বলল, মধু ভাই, এ কথা যেন কেউ না জানে। এই কথা শেষ করে দুধের পাতিল হতে দুধ চোর বিড়ালকে নিজ হাতে অর্ধেক খাইয়ে দিল। নিজে বাকি অর্ধেক খেয়ে সবার অগোচরে যার যার ঘরে চলে গেল। এরপর বিড়ালকে নিয়ে প্রবাল বেশ কিছুদিন এভাবেই দুধ খেয়েছে। প্রতিদিন অলস বিকালে সবাই যখন ঘুমাতো তখনই বিড়ালদ্বয় অভিসারে মিলিত হতো, আর মধু নির্দিষ্ট দূরত্বে থেকে অভিসার নিরাপদ করে রাখত। কিন্তু এই পাকশালা বেশি দিন ব্যবহার করা গেল না।
টেস্ট পরীক্ষা হবার পর প্রবালকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। সে বুঝতে পারলো নিশ্চয়ই তার বাবা দুধ ভাগাভাগির কথা জানতে পেরেছে। বাবা দক্ষ হেডমাস্টার, তাই এ ব্যাপারে তার কানে পৌঁছাবে না এটা হতেই পারে না। বাধ্য হয়ে নীরবে নিঃশব্দে হোস্টেল ছেড়ে বাড়িতে চলে গেল প্রবাল। তার বাবার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, তা প্রবাল ভালোভাবেই জানে। তবে প্রথা অনুসারে এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা করে মিলাদ ও ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে পান্নাও অংশ নিল। অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ না হলেও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবাই প্রবালের রেকর্ড পরিমাণ নম্বর পাওয়ার কারণে ভূয়সী প্রশংসা করল। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পান্না মনে করো যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় কখনো আমায় গানটি খুবই আবেগ দিয়ে গাইল। প্রবাল তার উত্তরে পড়বে না তার পায়ের চিহ্ন এই বাটে গেয়ে সবারই মন ভারাক্রান্ত করে দিল। গান শেষে পান্না প্রবালের ঘনিষ্ঠতার কথা কানাকানি হলে প্রবালের বাবা পান্নার বাবাকে তার মেয়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখার পরামর্শ দিল। পান্নার বাবা কথার মর্ম বুঝতে পারল না বটে, কিন্তু পান্না ও প্রবালের গান তাকেও একটু ভাবিয়ে তুলেছিল। হোস্টেল হতে বিদায় হবার দিন মুখে কোনো কথা বলার সুযোগ পেল না প্রবাল, শুধু গানের বদলে গানই স্মরণীয় হয়ে রইল। প্রবালের বাবা খুবই শক্ত মানুষ, তাই ছেলেকে খুবই নজরে রাখলো। কয়েক মাস ধরে পরীক্ষার ফল প্রকাশ হলো। প্রবাল ঢাকা বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান পেল। স্কুল হতে তাকে সংবর্ধনা দেওয়া হলো। অনেক গণ্যমান্য অতিথি অনুষ্ঠানে যোগ দিল। প্রবালের মাও অনুষ্ঠানে যোগ দেবার জন্য আগেই পান্নাদের বাসায় এসেছিল। পান্নাদের বাসায় প্রবালের মা তাদের আদর আপ্যায়ন খুবই খুশি হলো। বিশেষ করে পান্নার আচরণ তার খুবই ভালো লাগলো। অনুষ্ঠানে পান্না কয়েকটা ভালোবাসার গান গাইল। সবশেষে এত যে তোমায় ভালোবেসেছি গানটা গাইতে গিয়ে পান্নার চোখের কোণে জল এসে গেল। দর্শক তাকে আরও গান গাইতে অনুরোধ করলে সে কিছুতেই আর গান গাইল না। মঞ্চ থেকে নেমে আসনে গিয়ে মাথা নিচু করে বসে রইল। অনুষ্ঠান হতে প্রবালের প্রতিক্রিয়া জানতে চাইলে সে মঞ্চে দাঁড়িয়ে একবার পান্নাকে দেখার জন্য তাকালে তার চোখে চোখ পড়ে গেল। এতে প্রবাল আনমনা হয়ে গেল, স্বাভাবিকভাবে কোনো কথা বলতে পারল না। কোনরূপ কথা না বাড়িয়ে শুধু অল্প কথায় বলল তার খুবই কষ্ট হচ্ছে যে সে আর এই স্কুলের ছাত্র থাকছে না। এক কথায় স্যারদের তার প্রতি বিশেষ যত্ন, গুরুজনদের আশীর্বাদ, বন্ধু বান্ধবীদের ভালোবাসা, কারোর অনুপ্রেরণা তার ভালো ফলের জন্য পথের হয়ে রইল। একথা বলার সঙ্গে সঙ্গে পান্না অনুষ্ঠান হতে বের হয়ে গেল। প্রবাল তার মাকে সঙ্গে নিয়ে পান্নাদের বাসায় দেখা করতে গেলে পান্নাকে একান্তে কোনো কথা বলা হলো না। বিদায় নেবার মুহূর্তে পান্না প্রবালের মাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, খালামণি, ভবিষ্যতে আমি যেন আপনাদের অতি আপন হয়ে থাকতে পারি। মণ্ডলের রাজন প্রীতি। অতি পরিচিত এক খানসামার নাম সদর মণ্ডল। নাম সদর হলে কি, জমিদার বাড়ির ভিতরেও ছিল তার অবাধ বিচরণ। কথায় আছে সদর মফস্বল। মণ্ডলের সদরেও যেমন ভিতরেও তেমনি কদর। জমিদার প্রফুল্ল চৌধুরীর অন্দর থেকে বাহির সর্বত্র মণ্ডলের সমান বিচরণ। মণ্ডলের আচরণ ছিল বড়ই চৌকস। সে চলনে বলনে দেহ সৌষ্ঠবে অনন্য এক ব্যক্তি। তাই তার কদর রাজবাড়িতে, প্রজাকুলে এবং সর্বত্র। গায়ে গতরে সুঠাম। সে এক পায়ের উপর দাঁড়িয়ে অন্য পা উঁচু করলে 4 ফুট উচ্চতার একজন মানুষ অনায়াসে দৌড়ে পায়ের নিচ দিয়ে চলে যেতে পারত। লাল টকটকে গায়ের রং, মনে হতো সে রাগলে ফিনকি দিয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসবে। শত শত মানুষের মধ্যে দাঁড়ালে সবার উপরে যার মাথাটা দেখা যেত সে সদর মণ্ডল। তাকে জনসমুদ্রে গিয়ে খুঁজে বের করা খুবই সহজ ছিল। গ্রামের নাম কাহেতা, পাশের গ্রাম হরিষা। কথায় আছে হরিষাতে গরুর গোস্ত, কাহেলা গেলে দই। অর্থাৎ কাহেতা হিন্দু আর হরিষা ছিল মুসলমান জমিদারদের এলাকা। কাহেতা প্রফুল্ল চৌধুরী আর হরিষার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তাই এই দুই গ্রামের মধ্যে সেকেলে নন্দীপুর ও গোসাইগঞ্জের মতোই ছিল কঠোর প্রতিযোগিতা। এই দুই গ্রামের মধ্যে আত্মীয়তার প্রবণতাও লক্ষ্য করার মতো। কারণ গরুর গোস্ত খেতে হলে হরিষা তথা সৈয়দ নওয়াব আলী চৌধুরীর এলাকায় যেতে হয়, আর পহেলা বৈশাখে গিয়ে ভাজা লুচি রসগোল্লা খেতে হলে কাহেতা তথা প্রফুল্ল বাবুর এলাকায় যেতে হয়। কাহেতার পশ্চিমের গ্রাম সোনামুই, নামটা যথার্থই বটে, কারণ এই গ্রামে ছিল অনেক ধনাঢ্য ব্যবসায়ীর বসবাস। গ্রামটি প্রমত্ত যমুনার পূর্ব তীরে অবস্থিত।
একদা সোনাইমুইয়ের বাজার ছিল খুবই রমরমা। ওই গ্রামের কোনো প্রতিষ্ঠান সোনা দিয়ে মোড়ানো না থাকলেও অনেক ধনপতির জায়া ভার্যাদের গা গতর যে সোনা দিয়ে মোড়ানো ছিল তাতে সন্দেহ নেই। একবার সদরমণ্ডল এই বাজার করতে গিয়ে এক কাণ্ড করে বসলো। সে সময়ে সকালের মাছের বাজার এটাই ছিল নামকরা। বাজারে পৌঁছাতেই সবার দৃষ্টি পড়ল মণ্ডলের উপর, কারণ সে প্রায়ই এমন এক ঘটনার অবতারণা করে যে সবাইকে হতবাক করে দেয়। উক্ত দিনও তাই করলো। মাছের বাজারে ঢুকতেই তার চোখে পড়ল মস্ত বড় একটা পাঙ্গাস মাছের উপর। কিছুক্ষণ আগেই ধরা পড়েছে মাছটি। বাজারে তোলার পরও মাছটির কাতনা নড়ছিল। জামাই শাশুড়ির পাঙ্গাস মাছের গল্প মণ্ডলের ভালোই জানা, তাই মাছটা তার কিনতেই হবে, দাম যতই হোক। বিপত্তি ঘটল দাম করতে গিয়ে। দেখা গেল মাছটা অন্য জমিদারদের লোক দাম করছে। মাঝির কপাল ভালো, তাই দাম উঠতে লাগলো গণিতের সূত্র ধরে। মাছের দাম ধাপের পর ধাপ বেড়ে পরিশেষে হেমনগর জমিদারের খানসামারাই জিত হলো। 1.5 টাকার মাছ শেষ পর্যন্ত 10 টাকায় মণ্ডল কিনেই ছাড়লো। ভয়ে ভয়ে মণ্ডল জমিদার বাড়ির দিকে পা বাড়ালো। রাস্তায় অনেক প্রশ্নবাণের সম্মুখীন হলো মণ্ডল। পরিশেষে জমিদার প্রফুল্লবাবুর পালা। বাবু আগেই খবর পেয়ে গেছে যে মণ্ডলের বাড়াবাড়ির কথা, তাই তিনি মণ্ডলকে উক্ত দিনই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। রাজবাড়িতে পৌঁছে খুব ভয়ে ভয়ে বাবুর সামনে গিয়ে বহু মুসাবিদা করে যখন মাছের দাম 10 টাকা বলল, জমিদার তো রাগে অগ্নিশর্মা। কর্কশ সুরে প্রফুল্লবাবু মণ্ডলকে বলল, তুমি তো আমার জমিদারি ডগে তুলে ছাড়বে হে। মণ্ডল ইনিয়ে বিনিয়ে অতি কাচুমাচু করে বলল, কর্তা, আসল কথাটা তো এখনো বলিনি। আসল কথাটা হলো মাছের দাম 1.5 টাকাই, আর আপনার ইজ্জতের দাম 8.5 টাকা, একুনে 10 টাকা। আপনি আমাকে মারেন আর কাটেন যা করেন, তবে আমি থাকতে আপনার ইজ্জত ভুলুণ্ঠিত হবে তা হবে না। মণ্ডলের জান থাকতে কর্তার মান দিব না, এই আমার শেষ কথা। না হয় এ মাসে আমি বেতন নিব না। এই কথা শেষ হবার আগেই বাবু স্মিত হেসে বলল, মণ্ডল, তুমি আমার মান বাঁচিয়েছ, তাই তোমার মাসিক বেতন এই মাস হতেই 5 টাকা বাড়িয়ে দিলাম। এই ঘটনার পর মণ্ডলের কদর রাজকর্মচারীদের মধ্যে আরও বেড়ে গেল। এই সময় পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম ত্বরান্বিত হচ্ছিল। 1947 সনের কলকাতার হিন্দু মুসলিম দাঙ্গা, পাঞ্জাবের শিখ মুসলিম দাঙ্গা জাতিগোষ্ঠীর ভিত্তিতে স্বাধীনতার পথ সুগম করেছিল। এলাকায় মুসলমান সংখ্যায় বেশি থাকার কারণে তাদের প্রভাব বাড়তে থাকলো। এর মধ্যে কৃষক সমাজ তাদের অধিকার সম্বন্ধে সজাগ হতে পেরেছিল, তাই ভূস্বামীদের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলল, যার ফলে জমিদারদের প্রভাব প্রতিপত্তিতে ভাটা পড়েছিল। তদানীন্তন কৃষক নেতা হাতেম আলী খানের সঙ্গে প্রফুল্লবাবু বিভিন্ন পর্যায়ে একটা রফা করার চেষ্টা করতে করতে 1947 সনের সূর্য উদয় হয়ে গেল। 1947 সনের 13ই আগস্ট রাত 12টা পর্যন্ত পরিপ্রাসাদের মালিক জমিদার প্রফুল্লবাবুর ভিতরেই যাই হোক বাইরে হাসি খুশি ছিল। পরদিন 14ই আগস্ট সকাল 10 ঘটিকার সময় এক প্রতাপশালী সরকার তার সুনামধন্য মাস্টার জামাতা সহ প্রফুল্লবাবুর সঙ্গে দেখা করতে গেল। কর্তা এ সময় পরিপ্রাসাদের দক্ষিণের পদ্মপুকুরে গোসল করছিল। শ্বেত পাথরে বাঁধানো ঘাটে তখনও পাইক পেয়াদারা ঘিরে আছে জমিদার বাবুকে সেবার করার জন্য। সেই মুহূর্তে সরকার পদ্মপুকুরের পূর্ব পাড় দিয়ে প্রায় ঘাটের কাছে এসে গেছে। কর্তা একবার ডুব দিচ্ছে, আবার এদিক সেদিক তাকাচ্ছে। ছলাৎ ছলাৎ শব্দ করে পদ্মপুকুরের ঢেউগুলো ঘাটলায় আঘাত খাচ্ছে। ভিতরে ভিতরে কর্তা ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে, কিন্তু বহিঃপ্রকাশ নেই। পানির ঢেউগুলোর মতোই জনরোষের ঢেউগুলো কর্তাকে হতাশ করলেও কাউকে জানতে দিচ্ছিল না। ঘাটে পাইক পেয়াদা আছে, কিন্তু তাদের মুখে তেমন একটা হাস্যরসিকতা নেই। এমন সময় সরকার তার জামাতা সহ ঘাটের কাছে এসে গেছে। চোখ পড়তেই কর্তা বলল, সরকার, জামাতা সহ আগমনের হেতু কি? সরকার বলল, খবর আছে, জব্বর খবর। খবরটা হলো, আমরা আমাদের জন্য পাকিস্তান নামের একটা স্বাধীন ভূমি পাচ্ছি। কর্তা বুক পানিতে দাঁড়িয়ে জবাব দিল, হবে না, হবে না। ঘড়ির কাঁটা ঘুরতে থাকলো। কর্তার বুকের কাঁটাটাও সশব্দে বাজতে বাজতে 12টা বেজে গেল। কয়েক ঘন্টার ব্যবধানে পরিপ্রাসাদের দরজা জানালা সব বন্ধ হতে থাকলো। 14ই আগস্ট রাত 11টা। অতি প্রভুভক্ত পিয়াদা রাজা মামুদও
জানতে পারল না উক্ত পরিমহলে কি হতে যাচ্ছে। শুধু সদর মণ্ডল ও কদর মৃধাকে একটু ইঙ্গিত দেওয়া ছিল। যথাসময়ে মৃধা ও মণ্ডলের ডাক পড়ল। অন্দরমহলে যেতেই কর্তা বলল, সাথে চলো। এর মধ্যেই অতি সঙ্গোপনে পরিবার পরিজন যমুনার ঘাটে চলে গেছে, পিছনের নিরাপদ দরজা দিয়ে। নির্দেশ মতো মৃধা ও মণ্ডল দুটি ছালার বস্তা কাঁধে তুলে নিল। কাঁধে নেবার পর তারা বুঝতে পেরেছিল বস্তার ভিতরে কি আছে, কিন্তু করার কিছুই ছিল না। তাছাড়া দুজনেই অতি প্রভুভক্ত, তাই তাদের হাতেই এই দায়িত্ব। বস্তা দুটো নিয়ে হেঁটে হেঁটে রাতের আধারে সবার অগোচরে সোনাময়ী হয়ে যমুনার ঘাটে বাঁধা নৌকায় তুলে দিল। বস্তার মধ্যে রাখা দুটি সোনার মূর্তি সে সময় 2 বছরের আয় থেকে বানানো। যখন সোনার প্রতি ভরির দাম ছিল মাত্র 18 টাকা এবং জমিদারের বাৎসরিক রাজস্বের পরিমাণ ছিল 94,000 টাকা। মৃধা ও মণ্ডল কোনো কথা বলতে পারল না। মনের কথা মনে রেখেই তাদেরকে সামান্য সান্ত্বনা দিয়ে কর্তা নৌকা ছাড়ার নির্দেশ দিল। 15ই আগস্ট 1947 সকালবেলা পরিদালানের প্রধান গেট খুলছে না। অন্দরমহল হতে ভৈরবী সুর ভেসে আসছে না। চক্রবর্তীর গীতা পাঠের শব্দ শোনা যাচ্ছে না। রাজবাড়ির প্রাত্যহিক সকালের কর্মকাণ্ড হচ্ছে না। লোকজনের ছুটাছুটি নেই, হাঁকডাক নেই। সব মিলিয়ে কোলাহল মুখর রাজবাড়িটি সামান্য সময়ের ব্যবধানে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়ে গেল। ইতিমধ্যে তদানীন্তন পাকিস্তানের স্বাধীনতার আওয়াজ ঘরে ঘরে পৌঁছে গেছে। লোকজন দলে দলে রাস্তায় বেরিয়ে পড়েছে। রাজবাড়ির আশেপাশের উৎসুক দর্শক বাড়ির কাছে এসেই বুঝতে পারল প্রফুল্লবাবু পালিয়ে গেছে। পরিপ্রাসাদের সমস্ত দরজা জানালা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। কিন্তু শুধু উক্ত প্রাসাদের পরি দুটো আজও গুমড়ে গুমড়ে কাঁদে। কেন তারা ওখান থেকে পালিয়ে যেতে পারল না? লতার বাবাকে তরুণ তারুণ্যে পা রেখেছে, মনে রং লেগেছে। জীবনে প্রথম যাকে ভালো লেগেছে সে লতা, যার নামটি অনেক পরে জানতে পেরেছে তরুণ। বন্ধুরা তরুণকে তরু বলে ডাকে। তরুর ভালো লাগার মেয়েটির নাম লতা, যে লতার মতো লকলকে। লতার বাবাকে তা কেউ জানে না, লতার মাকে তাও তরুর কাছে অজানা। লতাকে জানতে ইচ্ছা করে, কিন্তু কোনোভাবেই তরু সে সুযোগ পেল না। তবে তরুর শুধু ভয় সে কারোর হাতে পড়ে যায় কি না। লতা দেখতে খুবই মায়াবী। সকালবেলা তরু যে পথে স্কুলে যায় সেই পথেই লতাদের বাড়ি। সে প্রায়ই বান্ধবীদের সঙ্গে বাড়ির বাইরে অবস্থান করে। তরুর কাছে ওই বাড়ি ঘিরে যা কিছু ভালো লাগে তা যেন লতার জন্যই। সকালবেলা লতাদের বাড়ির বাইরে অনেকগুলো শাড়ি, ব্লাউজ ও পেটিকোট শুকাতে দেখা যেত। তরুর নিকট কাপড়গুলো যেটা ভালো লাগে মনে হয় ওইটাই লতার। লতা বয়সের তুলনায় একটু বেশি বেড়ে উঠেছে। সে দেখতে ছিপছিপে লম্বা গড়নের। লতাকে তরু যেদিন প্রথম দেখেছে তখন তার বয়স হয়তো 1 দশক পেরিয়ে গেছে। সে প্রায়ই বিহানবেলা মিষ্টি রোদে পিঠ সূর্যমুখী করে লম্বা চুলগুলো ছেড়ে তাকিয়ে থাকতো। অজন্তা ঢঙের মিহি সুতার শাড়ি পরা মেয়েদের মধ্যে লতাকেই সবাই প্রথম দেখে নিত। তার পটল চেরা চোখ দুটো থাকতো আনমনা। তার অবিন্যস্ত কেশ, দাঁড়ানোর ঢং সব মিলিয়ে মনে হতো সে যেন পৃথিবীর বাইরের কোনো প্রতীক, স্বপ্নে দেখা পরীদের কোনো রাজকন্যা। লতাদের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে চলে গেছে মূল সড়ক। বাড়ি হতে বের হয়ে সড়কে দাঁড়ালে চোখে পড়ে শাপলাকুড়ির বিল, যার চারপাশে ফসলের ক্ষেত। বাড়ির পূর্বাংশে খোলা মাঠ, সবুজ দুর্বাঘাস বিছানো। বিশেষ করে শীতের সকালে মিষ্টি রোদে সূর্যস্নাত অনেকের মধ্যে লতা যেন অনেকগুলো পাকপাখালির মাঝে এক পেখমতোলা ময়ূরীর মতো। চোখ ইশারায় বা অঙ্গভঙ্গিমায় কাকেও সে ডাকত কিনা তা কোনোদিন চোখে পড়েনি তরুর। তবে এটা সত্য যে কারোর চোখ যদি চোখে পড়ে তবে সে তার দিকে তাড়িত হবেই। লতাকে উপেক্ষা করা যে কারোর সাধ্য নেই। সে যেন জীবন্ত এক আকর্ষী যন্ত্র। তরু লতাকে কোনোদিনই কাছে থেকে দেখেনি। দূর থেকে যা অনুমান করেছে তা প্রকৃতই সত্য। তরু কোনোদিন লতার প্রত্যক্ষ হাসি দেখেনি। তবে মনে কল্পনা করে তার হাসি মোনালিসার হাসি হবে না। হাসিটা হবে প্রাণবন্ত, উচ্ছল, মন ভোলানো এক অকৃত্রিম হাসি। লতাদের বাড়ির উত্তর পাশে শাপলা দেখি। এটি শাপলা ও কচুরিপানা ভর্তি। সামান্য কিছু অংশ বাদে সবটাই শাপলা ফুল এবং মাঝে মাঝে পানা ফুলে ভরে উঠত, যা ঋতুভেদে অনেকের দৃষ্টি কাটত। অদৃশ্যে বসে দিঘির বাস্তব দৃশ্য কল্পনা করা যাবে না। সকালবেলা লতা তার সখীদের নিয়ে
যখন পানকৌড়ির মতো জলকেলি করত, তাতে অংশ নিতে তরুর খুবই ইচ্ছা জাগত। ওই দৃশ্য দেখতে গিয়ে অনেক পথিকের নখ উঠে গেছে, অনেকের পা মচকে গেছে। তরুর কতবার এরকম হয়েছিল তা মনে পড়ে না এখন। ওই সময় তরু তার মনের ব্যাকুলতা কাউকে বলতে পারেনি। সে সময় বড় ও সমবয়সী বন্ধুরা এমন ভাব করত যাতে করে তরু ওই বাড়ির দিকে বেশি নজর না দেয়। আগুন মাসে বাড়িটির দক্ষিণ দিকের যোজন জোড়া বিলের চারদিকে ফসলের মাঠ সোনালি ধানে ভরে যেত। লতাদের বাড়ির দক্ষিণে বিলের ধারে একটা পরিত্যক্ত বসতভিটা ছিল। বাবলা ঘেরা ওই বাড়িটির ছায়াতলে বসে বাঁশের বাঁশি বাজাতে প্রবল ইচ্ছা করত তরুর। মনে হতো যদি অলস দুপুর অথবা রাতের আবছা আলো আঁধারে বাঁশির সুরে লতাকে আনা যেত, তবে কতই না মজা হতো। সুরের মূর্ছনায় তরু যখন বিভোর, সেই মুহূর্তে যদি লতা একা একা এসে বলতো, তুমি কেন আমাকে ঘরের বার করলে, তবে কতই না সুখের প্রাপ্তি হতো, যা কোনোদিনই হবার ছিল না। দেখতে দেখতে বছর 2 পেরিয়ে গেছে। একদিন স্কুলে যাবার পথে লতাদের বাড়িতে সানাই বাজছিল। তরুর মনে হলো এই বুঝি লতার বিয়ে হয়ে গেল। তরু ভাবল আর হয়তো কোনোদিন লতার ছন্দময় চলা, দৃষ্টিনন্দন চেহারা চোখে পড়বে না। পরে জানা গেল লতার বিয়ে হয়েছে। ঘর ছাড়তে হয়নি, বিয়ে হয়েছে, তবে কোনো পুরুষের সঙ্গে নয়, নিছক একটা গাছের সঙ্গে। তারপরেও কিছুদিন লতাকে দেখার সুযোগ পেল তরু। কিন্তু এই স্কুলে তরুর আর বেশি দিন থাকা হলো না। যেদিন তরুকে এই স্কুলের মায়া ছেড়ে দূরে যেতে হলো, তার খুবই কষ্ট হলো। মনে হলো আর কোনোদিন হয়তো মেয়েটিকে দেখতে পাবে না। এ সময় তরুর মন স্বচ্ছ হয়েছিল। তাই সে বুঝতে পেরেছিল ফুল দেখতে ভালো লাগে এবং তার গন্ধ শুকলে উপকার হয়, প্রেরণা জাগায়। কিন্তু লতাকে দেখার আনন্দই শুধু বিশুদ্ধ, আর বাকিটা সবই অশুদ্ধ, বেমানান এবং অধর্ম। স্কুল ছেড়ে যাবার পর তরু কয়েক বছর উক্ত বিদ্যাপীঠে যায়নি, তাই সে এই বাড়িটির পরিবর্তন দেখেনি। তরুর আকুতি লতার প্রতি খুবই দুর্বল ছিল, কিন্তু তা কোনোদিনই লতা জানতে পারেনি, জানার সুযোগও ছিল না। তরু কোনোদিনই ওই বাড়িতে ঢুকতে সুযোগ পায়নি। তবে লতার প্রতিচ্ছবি অনেকদিন তরুকে শিহরণ দিত। এখন দিন পাল্টে গেছে। শাপলা দিঘিতে শাপলা দল নেই, পানা ফুলেরও অস্তিত্ব নেই, দিঘিতে পানির লেশমাত্র নেই। বালি জমে জমে ওটা সমান হয়ে গেছে। দিঘির উত্তর পাড়ের শতবর্ষের সেই মেহগনি গাছটাও নেই। বাড়িটির জায়গায় গড়ে উঠেছে গ্রামীণ ব্যাংকের লাল রঙের একটা বিশাল ইমারত। কেউ ভাবতে পারবে না এখানে একটা বাড়ি ছিল। যে বাড়িতে ছিল রাতভর কোলাহল, অনেক লীলা খেলা আর লতাদের প্রাণান্তকর না বলা ছলাকলা। অনেক দিন পর ওই ব্যাংকের প্রধান কর্মকর্তা হয়ে এসে তরু ভাবল, যদি একবারের মতো লতার কাছে বলতে পারত, তোমার পরিচয় কি? কিন্তু তা হবার ছিল না, কারণ এটা ছিল নিষিদ্ধ পল্লী। আর ওই অনন্যা সুন্দরী ছিল লতা উর্বশী, যার চলায় ছিল নূপুরের ধ্বনি, ঠোঁটে ছিল মন ভুলানো মিষ্টি হাসি, কথায় ছিল প্রাণের আকুতি। কাচুলি কাহিনী। পচির মা দেখতে পচির চাইতে একটু ভালো। পচি আসলে খুবই পচা। লোকে বলতো পচির মা ওকে দিয়ে বিয়ে দিতে পারবে না। পচির বাবা তাই আগ্রহতেই সতর্ক ছিল। উঠন্ত বয়সে সবাইকে ভালো লাগে, আর এই ভালো লাগার মোক্ষম সময়ে কিছু যৌতুক দিয়ে পচিকে বিয়ে দিয়ে দিল। পিছে পিছে ছোট বোন বুচি বড় হতে লাগলো। বুচি দেখতে বোচা, উপজাতি মেয়েদের মতো, তবে খুবই ফর্সা, তাই সে সবারই চোখে পড়ে। ছোটবেলা হতেই বুচি নানা জনের নানা কথায় খুব চালাক চতুর হয়ে উঠল। পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে পাশের প্রাইমারি স্কুলে ভর্তি হলো। বাবার সাংসারিক অবস্থা ভালো না, নুন আনতে পান্তা ফুরায়। এই অবস্থায় দিনমজুরের কাজ করে বাজারের পয়সা জোগায়, তাই বাবা বুচিকে পড়াতে চায় না। কিন্তু বুচি নাছোড় বান্দা, সে পড়াশোনা করবেই। দেখতে দেখতে 5ম শ্রেণীতে উত্তীর্ণ হলো। বুচিদের বাড়ির সামনে বড়সড়া বিল, সে অনেকগুলো চই পালে, সংখ্যায় 50-এর মতো। চইয়ের আন্ডা বিক্রি করে পড়ার খরচ জোগায়, তাই বাবা তাকে বাধা দিয়েও লেখাপড়া বন্ধ করতে পারেনি। পাশের বাড়ির জাবুর ছেলে হাসি বুচিকে বেয়ান বলে। এদের মধ্যে খুবই সখ্য। বুচির স্বাস্থ্যে খুবই ভালো লাগে। পাউডার, স্নো ইত্যাদি কেনার জন্য হাসির সাহায্য নেয়। এমনি করে তাদের মধ্যে হৃদ্যতা খুবই বেড়ে গেল। এদিকে বুচি প্রাইমারি স্কুলের পড়া শেষ করে হাই স্কুলে পড়ার ইচ্ছা পোষণ করলো, কিন্তু বাবা এবার কিছুতেই রাজি হলো না, কারণ হাই স্কুল বাড়ি হতে 3 মাইল দূরে, রাস্তাঘাট মোটেই ভালো না।
বর্ষাকালে কাদা পানি, ধান ক্ষেত, পাট ক্ষেতের মধ্যে দিয়ে যাতায়াত খুবই কষ্টকর এবং শঙ্কার। মোট কথা, নিরাপত্তাহীন যোগাযোগ ব্যবস্থার কারণে তার হাই স্কুলে পড়া হলো না। লেখাপড়া যাই হোক, বুচির অন্যান্য জ্ঞান ভালোই হয়েছে। ইতিমধ্যে বুচি 2-3টা নভেল বই পড়ে ফেলেছে, যার ফলে কল্পনা করার ক্ষমতাও বেশ জন্মেছে। বাড়িতেই থাকে, তবে সংসারের গৃহস্থালী কাজ তার ভালো লাগে না। সবসময় টিপটপ থাকতে ভালোবাসে। একটু ডাগর হয়ে উঠতেই কাচুলি ধরেছে। কিভাবে দেহ সৌষ্ঠব ভালো রাখা যায় তা সে ভালোভাবেই জানে। বুচির শৈশবের চঞ্চলতা লোপ পেয়ে লাজুকতা বেড়ে যাচ্ছে। বেয়াই হাসি তার প্রসাধনীর উপকরণগুলো কিনে দেয়, কারণ বাবা ওগুলো পছন্দ করে না। বুচি শুধুই বোচা, বাকি আর সবই ভালো। সব মিলিয়ে পাত্রী হিসাবে সবারই চোখে পড়ে। তাই যৌতুক ছাড়াই পাশের গ্রামের হাসির বন্ধু বাসির সঙ্গে বুচির বিবাহ হয়ে গেল। কিন্তু হাসির প্রয়োজন বুচির নিকট কমল না। কিছুদিন পর বাসি টাকা রোজগারের জন্য বিদেশে পাড়ি জমালো, যার ফলে বুচির শৌখিনতা বেড়ে গেল। বুচি বেশি করে হাসির সঙ্গে জড়িয়ে গেল। সে মাঝে মাঝে উপজেলা শহরে কেনাকাটা করতে যায়, প্রায়ই হাসির সঙ্গে থাকে। এ নিয়ে পাড়া প্রতিবেশীরা নানা কথা বলে, কিন্তু বুচি তা তেমন একটা ভ্রুক্ষেপ করে না। একদিন কি ব্যাপার নিয়ে বুচি ও হাসি আলোচনা করতেছিল। আলাপটা ভালোই জমেছিল। কোন দিক দিয়ে বেলা গড়িয়ে গেছে তা তারা বুঝতেই পারেনি। এই ঘটনা কৌতূহলী পড়শিদের চোখ এড়াতে পারল না। তারা বুচি ও হাসির অবৈধ সম্পর্কের ঘটনা ছড়িয়ে দিল। দুর্জন লোকেরা এই খবর বাসির কান পর্যন্ত পৌঁছে দিল। বাসির কাছে তার স্ত্রীর নানা বদনাম দুর্নামের খবর পৌঁছার পর রাগে দুঃখে চাকুরি ছেড়ে দেশে চলে আসলো। ঈর্ষাপ্রিয় পাড়া প্রতিবেশীরা বাসিকে আরও প্রতিশোধী করে তুলল। ফলে সে বুচিকে তালাক দিল। বাসির একটাই দুঃখ, সে বুচিকে খুবই ভালোবাসতো। বিদেশ থেকে টাকা পয়সা উপার্জন করে বুচিকে সুখে রাখার জন্য কোনো কৃপণতা করেনি, কিন্তু বুচি তার মর্যাদা রাখতে পারেনি। এই কারণে বুচির বাপের বাড়ির পক্ষ হতে কাবিননামার টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে গ্রাম্য সালিশে সামাজিক এবং শরীয়তের বিধিমতো বিচার হয়। সর্বসম্মতিক্রমে বিচারের সিদ্ধান্ত হলো কোনো না কোনোভাবে 3 জনই দোষী সাব্যস্ত হলো। প্রত্যেককেই কয়েকটা করে বেত্রাঘাত এবং অর্থদণ্ড। তবে বাসি যদি তার স্ত্রীকে ঘরে তুলে নেয়, তার কোনো জরিমানা দিতে হবে না। বাসি কাবিননামার এবং জরিমানার কোনো টাকাই দিবে না, এই সিদ্ধান্তে অটল রইল। ফলে গ্রাম্য টাউটেরা সুযোগ পেয়ে বসলো। টাউট মাতব্বরের কয়েকজন মিলে বুচির বাবাকে দিয়ে কোর্টে কেস করিয়ে ছাড়লো এবং তারা তদবিরের দায়িত্ব নিল। অশিক্ষিত বুচির বাবা এই টাউটদের হাতে পড়ে গেল। সে মামলার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল বুঝে এক টাউট তার নিকট বুচিকে বিবাহের প্রস্তাব দিল এবং মামলার সমস্ত খরচ করার দায়িত্ব নিতে চাইল। কোর্টে আসা যাওয়া করতে করতে এক মাতব্বর বুচিকে নানা প্রলোভন দেখিয়ে কবজা করে ফেলল। বুচির বাবা নানা দিক থেকে চিন্তা করে উক্ত মাতব্বরের সঙ্গে বুচিকে বিয়ে দিতে রাজি হলো। বুচির বাবা অনেক আগ থেকেই বুচির উপর নাখোশ ছিল। গ্রাম ঘরে সে মেয়ের কারণে খুবই সমালোচনার সম্মুখীন হচ্ছিল। অপরদিকে অর্থাভাব তাকে হতাশ করে তুলেছিল। তাই বাধ্য হয়ে উক্ত টাউটের হাতে বুচিকে তুলে দিল। এক টাউট মাতব্বর সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। তার ছেলেমেয়েরা সবাই স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রী, যার ফলে কোনোভাবেই এই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সে ঘরে তুলতে পারল না। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে উপজেলা শহরে ছোট্ট একটা বাসা ভাড়া করে দিল। এর মধ্যে বিভিন্ন কারণে বুচির বাবা মেয়ের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। অপরদিকে টাউট মাস্টার দু নৌকায় পা রেখে সামাল দিতে পারছিল না। ছেলে মেয়েদের ভর্ৎসনা তাকে খুবই পীড়া দিচ্ছিল। বুচি প্রায়ই ভাড়া বাসাতে একা থাকে। এই সুবাদে উপজেলা শহরের কয়েকজন উঠতি বয়সের মাতালদের চোখ পড়ে বুচির উপর। সত্যি সত্যি একদিন বুচি লাপাত্তা হয়ে গেল বাসা হতে। কোনোভাবেই আর তাকে পাওয়া গেল না। অনেক দিন গড়িয়ে গেছে। বুচিকে নিয়ে আলোচনা প্রায় থেমেই গেছে। একদিন বাসি বিশেষ কাজে জেলা শহরে বেড়াতে গিয়েছে। ফেরার দিন কিছু কাপড় চোপড় কিনতে গিয়ে বাজারে একটি মেয়ের সঙ্গে দেখা। মুখমণ্ডলে ছিল উগ্র প্রসাধনী। চেনা চেনা বলেই মনে হলো, কিন্তু চেনা হলো না। বাসি আবার বিয়ে করেছে, সংসার ভালোই চলছে। বিদেশি টাকায় সে বেশ বিত্তশালী হয়েছে। ইতিমধ্যে কথায় কথায় এটাও আবিষ্কার হয়েছে যে তার প্রথম স্ত্রী বুচি আসলে অভিযুক্ত ছিল না।
এটা পাড়া প্রতিবেশীদের ঈর্ষার প্রতিফলন এবং গ্রাম্য টাউরদের কারসাজি। ভুল ভাঙলো বটে, কিন্তু করার কিছু ছিল না। বাসির শহর থেকে ফেরার পর শুধুই মনে হলো ওই মেয়েটিকে তার আবিষ্কার করতে হবে। তাই কিছুদিন পরপর বিভিন্ন কাজে শহরে গিয়ে সেই মার্কেটে ওই মেয়েটিকে খুঁজে ফেরে। একদিন আবার উক্ত বাজারে গিয়ে ওই মেয়েটিকে খুঁজে পেয়ে একদম কাছাকাছি মুখোমুখি হলো। নাকের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারলো এই মেয়েই তার বুচি। বাসি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বুচি বেশ্যাবৃত্তির নিয়ম ভাঙল না। বাসিকে কোনো কথার সুযোগ না দিয়ে সে বাজার থেকে দ্রুত সরে পড়ল। পড়শিরা নিরাপদ। গত শতাব্দীর মাঝামাঝি 50-এর মন্বন্তরে হাজার হাজার মানুষ না খেয়ে মরেছে। মানুষের দুর্ভোগ ও দুঃখ কষ্ট এতই প্রকট ছিল যে ভুক্তভোগী ব্যতীত কেউ কল্পনাই করতে পারবে না। এরপর 54-তে কিছুটা এবং পরে 1974-এ কয়েকদিনের দুর্ভিক্ষ যারা দেখেছে তারা নিশ্চয়ই অনুমান করতে পারে দুর্ভিক্ষ কী জিনিস। শোনা যায় সারাদিন কাজ করে একজন দিনমজুর 1 কেজি চাল বাড়ি নিয়ে যেতে পারেনি, রাস্তায় ছিনতাই হয়ে গেছে। রমজানের সেহরির সময় ভিক্ষুক 1 লোকমা ভাতের জন্য আকুতি জানাতো। একটা গুঁড়া দুধের কৌটার জন্য রাত 3টার সময় একটা ইট সংগ্রহ করে তার উপর বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। এই 3টি দুর্ভিক্ষ যে পরিবারে আঁচড় কাটতে পারেনি সেই পরিবারে জন্ম নিল দিলরুবা ওরফে দিলা। ব্যবসায়ী বাবার ঘরে জন্ম হবার পর দিলার আহ্লাদের শেষ নেই। যা চায় তাই পায়, কাপড় চোপড়, খাওয়া, খাদ্যে সে এক বাহারি আয়োজন। বালাম চালের ভাত, সকালে গাওয়া ঘিয়ের পরোটা, ঝুড়ি মোঝাই মৌসুমি ফল, সব মিলিয়ে নিত্যকার খাবার মেনুতে বাড়তি ক্যালোরি পরিবারের প্রত্যেক সদস্যরই আকার আকৃতি চেহারা দেখেই বোঝা যেত। 2-1 জনের চেহারা আকর্ষণীয় না হলেও খানদানি দর্শনধারী ছিল। এই পরিবারের সদস্য দিলা রঙের পদে চেহারা ছবিতে এক মূর্তমান সরস্বতীর প্রতিচ্ছবি। দেখলেই আদর করতে ইচ্ছা করে, মনে হয় কপালে চুমু দিলে তাতে রক্ত এসে যাবে। ঠোঁট দুটো গোলাপি, চোখ দুটো পটল চেরা, ভাঙা ভাঙা চুলের গোছা ছেড়ে দিলে নিতম্ব ঢেকে যেত। দিলার দেহে সৌষ্ঠব আসার আগেই মামাতো, খালাতো, ফুপাতো ভাইয়েরা সবাই ওত পেতে রইল। সবাই যার যার মতো দিলার যোগ্যপাত্র হবার প্রতিযোগিতায় নেমে গেল। দেশ স্বাধীনের পর দিলার বাবা সংসারে নেমে এলো দরিদ্রতার কষাঘাত। উঠতি মাস্তান ব্যবসায়ীদের সঙ্গে কুলিয়ে উঠতে পারল না দিলার বাবা। অপরদিকে বয়সের কারণেও ব্যবসা ধরে রাখতে অকুলান হয়ে পড়ল। নানা কারণে আত্মীয় স্বজনেরাও দূরে সরে গেল। সুসময়ে যারা দিলাদের সংসারের কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করত, তারাও যাতায়াত বন্ধ করে দিল, যার ফলে দেশের বাড়ির উপর নির্ভর হয়ে পড়ল দিলাদের পরিবার। দেশের বাড়ি হতে খোরপোশের যোগান আসতো, কিন্তু শৌখিনতা করার সুযোগ কমে গেল। এর মধ্যে দিলা কলেজে ভর্তি হয়েছে। সে চোখে পড়ার মতো মেয়ে, তাই বিভিন্ন স্থান হতে বিয়ের প্রস্তাব আসতে থাকতো নিয়মিত। কিন্তু নানাবিধ কারণে কয়েকটা বিয়ে ভেঙে যাবার ফলে দিলার বাবা হতাশ হয়ে পড়ে। একদিকে শারীরিক অবস্থা, অন্যদিকে অর্থনৈতিক। এই সমস্ত কারণে তাড়াহুড়া করে এক ব্যাংকারের সঙ্গে দিলার বিয়ে দিয়ে দিল তার বাবা। ব্যাংকারদের সাধারণত বৈষয়িক জ্ঞান ভালোই জানা, তাই দিলার বর প্রথম হতেই সংসার গুছিয়ে নিল। বিয়ের কয়েক বছরের মধ্যেই ব্যাংক হতে লোন করে বাড়ি করে ফেলল। দিদার বর দিদার আলী গ্রামের ছেলে, তার বুদ্ধিশুদ্ধি খুবই পাকা। বাড়ি করতে গিয়ে বাসার জায়গা কায়দা করে কয়েক ফুট বাড়িয়ে নিল। কথা প্রসঙ্গে এক পড়শিকে বলল, আপনি তো মস্ত বোকা, দেখতে পাচ্ছেন তো আমি কিভাবে সীমানাটা সরিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে আমার পদ্ধতি অনুসরণ করতে পারেন। পড়শির উৎসাহ না থাকলেও সে নিজেই শিয়ালগাতি পদ্ধতির কথা বলে গেল। এটা হলো বাইরের বেড়া দিতে হবে এমন করে যাতে থামের গোড়াটা অপর সীমানায় থাকে। বৃষ্টির দিনে সবার অগোচরে থাম সোজা করলে কয়েক ইঞ্চি ভিতরে এসে যাবে। সীমানা এমনি করে 2-4 বছরে আমার মতো কয়েক ফুট বাড়াতে পারেন। দিদার আলী লোনের টাকা দিয়ে বাড়ি করার সময়ও কোনো বাহির প্রাচীর না দিয়ে বিল্ডিংয়ের ওয়াল বহিঃপ্রাচীর করে চালিয়ে দিল। স্বামী স্ত্রী দুজনই শিক্ষিত, তাই পড়শিদের সঙ্গে তাদের তেমন একটা সম্পর্ক ছিল না। তারা সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলত। পাড়া প্রতিবেশীরা তাদেরকে খুব একটা পছন্দ করত না। দিলা বাবার বড় মেয়ে, তাই স্বামীর ঘরে এসেও সে বাবাকে অনেক সাহায্য করত। বৃদ্ধ বাবার আয় রোজগার কমে যাওয়ার ফলে দিলা বাবার সংসারের অনেক দায়িত্ব পালন করত।
ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হলে তাকে নিজ বাসায় নিয়ে এলো এক হাত শিক্ষা দেবার জন্য। প্রথম হতেই দিলা বিভিন্ন কারণে ভাই বউকে পছন্দ করতো না। তার কাছে দিলা ছিল ননদিনী রায় বাঘিনী। তাই বউকে তার স্বামীর সংসারেও বিভিন্নভাবে আতঙ্কিত করে তুলেছিল অভিনব কায়দায়। এবার বউকে নিজ হাতে শিক্ষা দেবার জন্য নিজ বাসায় নিয়ে এলো। দিলা সবাইকে শুনিয়ে বলতো, বউয়ের জন্য 1 পোয়া চাউলের ভাত পাক করে দাও, কিন্তু কাজের মেয়েকে আগেই বলা আছে আমি বলবো 1 পোয়া, কিন্তু পাক করবে আধা পোয়া, তাতে প্রসূতি বউয়ের পেট ভরে না। বউ ভাবে কেন এমন হয়, আগে 1 পোয়া চালের ভাত খেতে পারতাম না, কিন্তু এখন 1 পোয়া চালের ভাতে আমার পেট ভরে না। পরে অবশ্য বউ জানতে পেরেছিল দিলার কৌটিল্য আচরণ। দিলা ও দিদার আলীর মন মানসিকতা কিভাবে যে এত মিলে গিয়েছিল তা একমাত্র বিধাতাই জানতো। এই শিক্ষিত দিলা পরিবারের আচরণ ধীরে ধীরে পাড়া প্রতিবেশীদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেললো। কানাকানি করতে করতে পড়শিরা সবাই জেনে গেল এই দম্পতির মন মানসিকতা। দিদার আলী বাড়ির সামনের রাস্তায় বাচ্চাদের মল ছড়িয়ে দিত এবং বাসার বর্জ্য পদার্থ রাস্তায় ফেলে রাখতো যাতে করে রাস্তা বন্ধ হয়ে যায়। এই সমস্ত বহুবিধ কারণে একবার পাড়া প্রতিবেশীরা দিদার আলীর বাড়ি আক্রমণ করে বসলো। অফিস হতে ফেরার পথে একথা শুনে দিদার আলী রাস্তায় সংজ্ঞাহীন হয়ে পড়ল। সুস্থ হয়ে বাসায় ফিরে সিদ্ধান্ত নিল সে আর এ পাড়ায় থাকবে না। কিছুদিনের মধ্যেই বাসা ভাড়া দিয়ে অন্যত্র বদলি হয়ে এলাকা ত্যাগ করলো। এমনি করেই এক শিক্ষিত দম্পতির হাত হতে পাড়া প্রতিবেশীরা নিষ্কৃতি পেল। লাশ দেখা মানা। তনুলতা লজ্জাবতী লতার মতোই লাজুক, বয়স যুগসন্ধিক্ষণের কাছাকাছি। দেহ সৌষ্ঠব আবরণের সময় হয়নি, তবে দেহ গঠনের জোয়ার লেগেছে। দেহ মনে লাজুকতার ছাপ পড়েছে। পথে যেতে যেতে আগের মুখরতার স্বভাব ছেড়ে নীরবতা অবলম্বন করে চলতে আরম্ভ করেছে। তনুলতার বাবা তহসিলদার। শহর থেকে অনেক দূরে পরিত্যক্ত এক জমিদার বাড়ির মূল প্রাসাদের বাইরে ছোট্ট একটি অফিসযুক্ত বাসা। পাশেই সূর্যমুখী হাই স্কুল। স্কুলের পূর্ব দিকে কাজল কালো পানি ভর্তি পদ্মসাগর, চারদিক মেহগনি গাছের ছায়াবিথি অনেক দূর থেকে চোখে পড়ে। পদ্মসাগরের চারপাশে অনেক পাইক পেয়াদা কর্মচারীদের বসবাস। তাছাড়া উকিল মুক্তার, শিক্ষক সুবিজন তো আছেই। এর মধ্যে পশ্চিম পাড়ের তহসিলদার ও পূর্ব পাড়ের স্কুল মাস্টারের মধ্যে খুবই সখ্য। কিন্তু তনুলতার সঙ্গে স্কুল মাস্টারের ছেলে কমলেশের দেখা সাক্ষাৎ ছিল না বললেই চলে, কারণ কমলেশ তার নানা বাড়িতে থেকে লেখাপড়া করে। নানা বাড়ি অন্য জেলায় হবার কারণে তার বাড়ি আসা খুবই কম হতো। কমলেশ এইচএসসি পরীক্ষা দেবার পর 2-3 মাসের জন্য বাড়ি এলো। এ সময় তনু ক্লাস 7-এর ছাত্রী। সে ক্লাসে সবসময় প্রথম স্থান অধিকার করে। অপরদিকে কমলেশও কোনোদিন ক্লাসে দ্বিতীয় হয়নি। দুজনেরই ছিল কবিতা লেখার অভ্যাস। একদিন তনু স্কুলে নজরুল জয়ন্তীতে স্বরচিত কবিতা আবৃত্তিতে তনু ও কমলের কবিতার শেষাংশ এক হয়ে গেল। অনুষ্ঠান শেষে তনুর লাজুক চোখ কমলের চোখে পড়তেই কি যেন একটা হয়ে গেল। তনুর তনুমন কমলের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে গেল এবং সুযোগের অপেক্ষায় রইল। পরদিন বিকালবেলা অঙ্ক কষার ছুতোয় তনু মাস্টার বাড়ি গেল। বাসায় ঢুকতেই কমলের সঙ্গে দেখা, কিন্তু কোনো কথা হলো না। তবে মিষ্টি হাসির বদলে মিষ্টি হাসির বেশি কিছু করার সুযোগ না দিয়ে বাড়ি হতে বের হয়ে গেল কমল। তনু কমলের বাবার নিকট অঙ্ক বুঝে বাসায় চলে গেল। তনুর তর সইছে না, যে করেই হোক কমলের সঙ্গে তার কথা বলতেই হবে। কমলের হৃদয়পটেও তনুর পটল চেরা চোখ দুটোর মাঝে নাকটা খুবই মানানসই লাগে। তনুর চোখের লাজুক চাহনি কমলের চোখের তারার যে স্থান করতে পেরেছে তা তনু বুঝতে পারেনি। তাই তনুর এত ব্যাকুলতা। তনু সবসময়ই একটা সুযোগের অপেক্ষায় প্রহর গুনছে। সাপ্তাহিক ছুটির দিন তনু জানালার পাশে পড়ার ছলে বসে কমলের পদপানে চেয়ে রইল। আর সুযোগটাও করে নিল পদ্মসাগরের মেহকনি তলে। তনু কমলকে পথে দেখেই স্কিপিং হাতে আনমনে খেলতে খেলতে কমলের কাছে গিয়েই তাকে রশিতে জড়িয়ে নিল। কমল একটু অপ্রস্তুত হলো। কাছে কোনো লোকজন ছিল না, তাই তনু ক্ষমা না চেয়ে বলল, আপনার সঙ্গে আমার কথা আছে। এতটুকু বলেই খেলতে খেলতে চলে গেল। কমল সামনের দিকে পা বাড়ালো, কিন্তু কথাটা কি তা জানার আগ্রহ প্রবলতর হতে লাগলো। দুজনেই অভিসারের প্রতীক্ষায় রইল। 2-1 দিনের মাথায় এ সুযোগটা এসে গেল। ফাগুনের আগুন হাওয়া শুরু হয়নি। মাঘের মাঝামাঝি সকালবেলা
ঘাসের ডগায় শিশির বিন্দু জলজল করে জ্বলছে তখনও। নতুন পত্রপল্লবের সমাবেশ দেখা না গেলেও অনেক আম গাছ মুকুলিত হতে চলেছে। এই মতো সময়ের বিহানবেলার মিষ্টি রোদে তনু ও তার ছোট ভাই সূর্য স্নান করছিল কমলের চলার পথে পদ্মসাগর পাড়ে। সেই সময় কমলকে বাজারের ঝুড়ি হাতে কাছে আসতে দেখেই তনু বাসার ভিতরে চলে গেল। তাড়াতাড়ি একটা চিরকুটে গাঙ্গুলি বাড়ি দেখা হবে বিকেল 4টায় লিখে ভাইয়ের অজান্তে কমলের ঝুড়িতে দিয়ে দিল। কিছু দূর গিয়ে ঝুড়িতে দেওয়া চিরকুট পরে বিকালবেলার প্রতীক্ষায় প্রহর গুনতে লাগলো কমল। পটে আঁকা কারুকার্য মণ্ডিত দোতলা প্রাসাদ বাড়ি গাঙ্গুলিদের। ভিতরে বাইরে শান বাঁধানো পুকুর। উপরে নিচের মোট 12টি কক্ষের মধ্যে উপরতলার একটি সুধীজনের জন্য সংরক্ষিত, আর পুরোটাই ফাঁকা। 2টি সিঁড়ি বারান্দা পথে যুক্ত। একটি দিয়ে উপরে উঠে অপরটি দিয়ে নামলে পথ ভিতরের পুকুর নির্দেশ করে। গাঙ্গুলি বাড়ির দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বা জেলা বোর্ডের সুপ্রশস্ত রাস্তা। বাড়ির মূল ফটক দিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়ালে দক্ষিণে বেশ কয়েক একর ভূমি জুড়ে জমিদারদের খেলার মাঠ। কেউ জানতে পারল না তনু ও কমলের অভিসারের সময় ঘনিয়ে এসেছে। দুজনের মনেই ভয় যদি কেউ তাদেরকে লক্ষ্য করে। তাই কমল গাঙ্গুলি বাড়ির পশ্চিম প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে। সময় মতো তনু বাসা থেকে বের হয়ে পশ্চিম দিকে আসতে লাগলো। সে বাসার কাছাকাছি পৌঁছালে কমল ধীর গতিতে আস্তে আস্তে গাঙ্গুলি বাড়ির মূল ফটকের কাছে এসেই ত্রস্ত গতিতে এদিক ওদিক তাকিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। প্রাচীর ঘেরা বাড়িটির মোট 12টা কক্ষের মধ্যেকার মোট প্রাণীর সংখ্যা 5 জন। বাড়ির মালিক কেদার গাঙ্গুলি, তার স্ত্রী, মেয়ে ঝর্ণা, বর্ণা এবং একমাত্র ছেলে মলয় গাঙ্গুলি। ঝর্ণা ও তনু একই ক্লাসের ছাত্রী এবং ঘনিষ্ঠ বান্ধবী, তাই এই বাড়িটি তনুর জন্য উপযুক্ত ও নিরাপদ অভিসারের স্থান। আগ থেকেই ঝর্ণাকে তনু বলে রেখেছিল, তাই ঝর্ণা ওদের অভিসার নিরাপদ করার জন্য সবসময় সতর্ক দৃষ্টি রাখছিল। সিঁড়ির পাশে বসার ঘরে বসে ঝর্ণা হারমোনিয়ামে রবীন্দ্রসঙ্গীতের আমি যে গান গেয়েছিলাম এই কথাটি মনে রেখো সুর বাজাচ্ছিল। তনু কমলের আগেই বাসায় ঢুকে এক দৌড়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে লুকিয়ে রইল। কমল সিঁড়ির কাছে পৌঁছলেই ঝর্ণা বলল, সোজা উপরে উঠে যান। ভয়ে ভয়ে উপরে উঠে তনুকে সহজেই কাছে পেল না। তনুকে খুঁজে বের করতে তাকে লুকোচুরি খেলতে হলো। বেশ কিছুক্ষণ খেলতে গিয়ে কমল ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তনু ধরা দিল না। কাছে এসে সাড়া দিয়ে এক মুহূর্তেই নিরাপদ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নেমেই ঝর্ণার সঙ্গে দ্বৈত কণ্ঠে তাল জুড়ে দিল। বুঝতে পারলো এই মুহূর্তে তনু নিচে অবস্থান করছে, তাই সে নিরাপদ সিঁড়ির নিকট দাঁড়িয়ে ভাবছে তনু ছলনাময়ী কিনা। তাছাড়া কমল এই নিরাপদ সিঁড়ি সহ এই ইমারতের নির্মাণ কৌশল দেখে গাঙ্গুলিদের শৌখিনতার কথা ভাবছে। এমন সময় একটা অদ্ভুত শব্দ তাকে ভয় পাইয়ে দিল। ফিরে তাকাতেই তনু কমলের হাতটি ধরে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালো। এ সময় খোলা বারান্দায় দক্ষিণ হাওয়া শান্তির ও স্বস্তির আবহ দিয়ে রেখেছিল। কমলের বুকে শুধুই ভয়, কিসে আবার কি হয়। অপরদিকে ভাবছে তনুকে কিভাবে কি সে বলবে, ভাষা খুঁজে পাচ্ছিল না। তনু আবারও কমলকে অপ্রস্তুত করার জন্য তাদের দুজনের আগমন একজন দেখেছে বললে কমল তো ভয় একেবারে শিউরে উঠল। কমল কাতর সুরে বলল, আমার আব্বা তো দেখেনি, তুমি তো জানো না আমার আব্বা কত কঠিন মানুষ। উত্তরে তনু বলল, তুমি কিছু ভেবো না, আমি তাকে মানিয়ে নিব। আমার আপু কত কঠিন হৃদয়কে বশ মানিয়েছে। আমি বয়সে ছোট হলেও অভিজ্ঞতা একেবারে কম নয়। তবে হ্যাঁ, যেভাবে আপু কয়েকজনকে ঘোল খাইয়েছে তা আমি করব না। আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। কমলের ভালোবাসার বয়স হলেও অভিজ্ঞতা নেই, তাই তনু কি বললে খুশি হবে তা সে গুছিয়ে বলতে পারছে না। তবে তনু অনেক কথা বলুক তার কাছে, অনেকক্ষণ থাকুক, এ যেন তার মনের অব্যক্ত আকুতি। কিছু প্রয়োজনীয় এবং কিছু অপ্রয়োজনীয় কথা আদান প্রদানের পর দেখা গেল সূর্য পশ্চিম দিগন্তে ডুবুডুবু। পরন্ত সূর্যের আলো তনুর মুখমণ্ডলে আবির ছড়িয়ে দিয়েছে, যেন একটা ফুটন্ত গোলাপ তার চারদিকে শুধুই গন্ধ ছড়াচ্ছে। কমলের নাকে তনুর দেহের গন্ধটা মনে হলো অনেক দিনের প্রিয় গন্ধরাজের সুবাসের মতো। এই মতো মধুলগন বেশিক্ষণ ধরে রাখা গেল না। সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখেই তনু বাবার রক্তচক্ষু এড়ানোর জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল।
ঝর্ণাকেও কিছু বলার তোয়াক্কা করলো না। তবে কমল ঝর্ণাকে কিছু একটা বলতে গেলে ঝর্ণা নিজেই বলল, মাঝে মধ্যে আসলে মোটেই বিরক্ত হব না, তনু আমাকে আগেই বলে নিয়েছে। অভিসারের এই নিরাপদ স্থান বেশি দিন ব্যবহার করতে পারল না এই প্রেমিক যুগল। ভালোভাবে প্রেম গভীর হতে না হতেই কমল উচ্চশিক্ষার জন্য ঢাকা চলে গেল। তনুর বাবা বড় মেয়েকে নিয়ে বেশ ঝামেলা পোহানোর ফলে তনুর ব্যাপারে খুবই সতর্ক ছিল, তাই পত্রালাপ করা তনুর জন্য দুরূহ হয়ে উঠল। ওদিকে কমল MBBS ভর্তি হবার কারণে খুবই ব্যস্ত হয়ে পড়ল। ছুটি হলে তাকে নানা বাড়ি যেতে হয়, কারণ তার নানার কোনো পুত্র সন্তান নেই। দেখতে দেখতে 2-3 বছর চলে গেল। মাঝে মাঝে বাসায় গেলেও কমল তনুর সঙ্গে তেমন কোনো যোগাযোগ রক্ষা করতে পারল না। যদিও মনের মধ্যে তনু বিশেষ একটা স্থান করে নিয়েছে। এরই মধ্যে তনু কলেজে ভর্তি হয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়ে গেল। কমলের প্রতি তনুর প্রথম প্রেমের কথাকলিগুলো আর কোনোভাবেই বাস্তবতার মুখ খুঁজে পেল না। রাজনীতির সুবাদে তনু এক নেতার চোখে পড়ে গেল, যার ফলে তনুর পেখম ধরার পালকগুলো এমনভাবে জড়িয়ে গেল, কদম কেয়ার সুবাস তনুর শ্বাস প্রশ্বাসে পৌঁছাতে পারল না। এমনি করেই তনু কমলের উঠন্ত বয়সের সুখময় স্বপ্নগুলো একদম ফিকে হয়ে গেল। বিভিন্ন কারণে এবং দূরে অবস্থান হবার কারণে তনুর নিতরঙ্গ জীবনে কোনো অধ্যায় কমল জানতে পারল না। কয়েকদিনের অভিসারের সুখময় মুহূর্তগুলো কমলের মনে হলে বড়ই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। এই সময়ের মধ্যে কয়েকবার তনুর সাথে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি। একদিন কলেজে গিয়েই তনুর সঙ্গে দেখা করার চেষ্টা করলো, কিন্তু তনু কমলকে আর জড়াতে চাইল না। যদিও কমল প্রথম দেখা রাজপুত্র, এই আচরণে কমল মূল্যায়ন করে দেখল তনু প্রকৃতই লুকোচুরিতে পারঙ্গম। প্রথম দিনের আচরণেই যে বাস্তবে রূপ নিবে তা কমল বুঝতে পারেনি। এই ঘটনার পর কমল তার ছোট বোনের মাধ্যমে জানতে পারল তনু এক নেতার সঙ্গে বাগদত্তা হয়ে আছে। ফলে কমল পড়াশোনায় মনোযোগ দিয়ে যথারীতি ডাক্তারি পাশ করে সরকারি চাকুরিতে যোগ দিল। অপরদিকে তনুর বিয়ে সম্পন্ন হবার খবর পেল। এদিকে বিবাহের পর তনুর সংসার জীবন প্রথম কিছু দিনই ভালো গেল, কিন্তু তার সুখ বেশি দিন রইল না। তনুর স্বামীর রাজনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে নানা অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ল এবং কয়েক বছরের মধ্যেই এক মডেল কন্যাকে বিয়ে করে ফেলল। তনু সংসারে নেমে এলো অশান্তি। নানা কারণে তনু নিজেকে খুব অসহায় মনে করলো, কিন্তু কিছু করার নেই। ইতিমধ্যে তনুর স্বামী রাজবন্দী হলো, যার ফলে স্বামীর দলের পক্ষ হতে দ্বিতীয় স্ত্রী মডেল কন্যা মমতাজ মহলকে নির্বাচনে দলীয় মনোনয়ন দিল। সতীন মমতাজের জন্য ভোট চাইতে গিয়ে তনু ডাক্তার কমলের বাসায় ঢুকতেই তাকে একান্তে পেয়ে গেল। এটা তনু সৌভাগ্য মনে করলেও ডাক্তার নিতান্তই একটু অপ্রস্তুত হলো। সুযোগ বুঝে ঘরে ঢুকেই তনু কমলের কাছে গিয়ে বসলো। প্রথম কথা ভোট সংক্রান্ত। ওই সময় কাজের ছেলেটা বাজারে গিয়ে শুনে কমলকে একান্তে পেয়ে অনেকদিন আগের অল্প সময়ের স্বপ্নীল অনুভূতি ফিরে পেল তনু। তাই অসংকোচে অনেক কথার ফাঁকে আবার নতুন করে পুরাতন সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিল। কিন্তু কমল তনুর কথা কোনোই মূল্যায়ন করল না। তনু ভাবাবেগে এতই বিভোর হয়ে পড়ল যে সে হঠাৎ করে কমলের হাতটি চেপে ধরে কি একটা করতে যাচ্ছিল। এমন সময় দরজার কড়া নাড়লে তনু নিজেকে সামলিয়ে নিল। সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গিয়ে ইলেকশনের একটা প্রচারপত্র হাতে দিয়ে স্বামীর চারিত্রিক বৈশিষ্ট্যের কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। তনুর মুখে তার স্বামীর ইত্যাকার বর্ণনা শুনে কমলের মনে তীব্র সমবেদনার উদ্রেক হলো, কিন্তু অফিসের সময় হবার কারণে তাকে তেমন একটা সময় দেয়া গেল না। বাস্তবে কমল তনুর সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলতে চেয়েছিল, কিন্তু অসহায়ত্বের বর্ণনা শুনে কমলের খুবই করুণা হলো, কিন্তু কিছু করার নেই। এইভাবে তনুর সঙ্গে যে কমলের দেখা হবে তা সে ভাবতে পারেনি। পরিবেশ কোন দিকে গড়ায় তাই ভেবে ওই দিনই অন্যত্র বদলি হবার সিদ্ধান্ত নিল ডাক্তার কমল। এক সন্তানের মাতা তনু তার স্বামীর ঘরে এতই অবহেলিত যে পিছনে ফেলে আসা এক প্রেমিকের সঙ্গে প্রথম দর্শনেই আবার নতুন করে ঘর বাঁধার স্বাদ জানাতেও কোনো লজ্জাবোধ করল না। অন্যত্র বদলি হবার আগে আরও 2-1 বার তনুর সঙ্গে কমলের দেখা হলো, তবে একান্তে মিলিত হতে পারল না। অসহায় তনু প্রতি সাক্ষাতেই চোখের চাহনি দ্বারা করুণা ভিক্ষা করেছে, কিন্তু কমলের করার কিছুই নেই। তনু কমলের নিঃসঙ্গতা
চিন্তা করে তার প্রতি আরও ব্যাকুল হয়ে গিয়েছিল। কমল নিজের মনেই গন্ধবিধুর ধূপ পোড়াচ্ছিল, কিন্তু তা কাউকে জানতে দিল না। মেয়েদের প্রতি তার একটা সন্দেহ জন্ম নিয়েছিল। তাই বদলি হবার পর আর তনুর কোনো খোঁজ করল না কমল। তবে কয়েক বছর পর জানতে পেরেছিল তনু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। স্বামী জেল হতে মুক্ত হবার পর তনুর প্রতি দায়িত্ব একেবারে ছেড়েই দিয়েছে। তার কাছে দ্বিতীয় স্ত্রী মমতাজই সব। অসুস্থ তনুকে সে ঘর হতে বের করে দিয়েছে। রাগে, দুঃখে, শোকে এবং অনুতাপে একদিনের লকলকে তনু জীর্ণশীর্ণ হয়ে একা ঘরে শুয়ে শুধুই অতীত জীবনের কথা ভাবে। ভাবতে ভাবতে গাঙ্গুলি বাড়ির কথাই বেশি করে মনে পড়ে তার। কিন্তু সে শুধুই স্মৃতি বই তো কিছু নয়। কমল সেই কথাটি মনে রেখেছে, কিন্তু তনু সুখের লাগিয়া যে ঘর বেঁধেছিল তা আগুনে ভস্ম করে দিয়েছে। ব্যথায় যখন কাতর হয়ে যায় তখন আত্মহননের পথ খুঁজে, কিন্তু শরীর এতই নাজুক যে সেটা করাও তার পক্ষে সম্ভব নয়। তাই তনু শুধুই প্রহর গোনে আর ভাবে, মরণ তুমি আর কত দূর। এসব কথা জানতে পেরে ডাক্তার কমল একবার শেষ সান্ত্বনা দেবার জন্য তনুর সঙ্গে দেখা করতে আসলো। কিন্তু তনু ওই সময় ঢাকা পিজি হসপিটালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন ছিল। একথা শুনে কমল কর্মস্থলে ফিরে গেল। এ সময় তনুর বাবা অবসরে গিয়ে উপজেলা শহর ঝিরাঝিরে অবস্থান করছিল। অপরদিকে ডাক্তার কমল উক্ত উপজেলাতেই কর্মরত ছিল। একদিন কাকতালীয়ভাবে তনুর বোন অনুর সঙ্গে ডাক্তার কমলের চিকিৎসার সুবাদে আলাপ পরিচয় হয়ে গেল। কিছুদিনের মধ্যেই ডাক্তার কমল অনুর স্বপ্নের পুরুষ হয়ে উঠল। পূর্ব পরিচয় পেয়ে অনুর বাবা মাও ডাক্তার কমলকে অতি আপন করে নিল। অনুর সঙ্গে আলাপচারিতায় তার বোন তনুর দুঃখের কাহিনী শুনে নিজেকে খুবই অপরাধী মনে করে, কিন্তু কোনো সমাধান নেই। অনু তার বোনের সঙ্গে কমলের সম্পর্কের কথা কিছুই জানে না। তাই অকপটে তনুর অসহায়ত্বের কথা যখন কমলকে বলে তখন সে খুবই দুর্বল হয়ে পড়ে, কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে না। শুধুই সান্ত্বনা আর আশার কথা শোনালে অনু খুব খুশি হয় আর ভাবে ডাক্তার কমল তাদের অতি আপনজন। মাঝে মধ্যে অনু ডাক্তারের সঙ্গে দেখা করে, আর অপরদিকে কথার ফাঁকে ফাঁকে ডাক্তার তনুর কথা জেনে নেয়। তবে বেশি দিন আর যোগাযোগ রক্ষা করতে হলো না। কয়েকদিন পরে অনু হঠাৎ কমলের বাংলোতে ঢুকেই ডুকরে কেঁদে ডাক্তারকে জড়িয়ে ধরে বলল, ডাক্তার ভাইয়া, আমার বড় বোন মরে গেছে। কমল তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার বোন এক দুষ্টু নচ্ছারের হাত থেকে নিস্তার পেয়েছে। এই কথাটা শেষ না হতেই অনু তার ছোট ভাইকে নিয়ে জেলা শহর নেত্রকোনার দিকে রওনা দিল। কমল নিথর হয়ে অনেকক্ষণ দরজা বন্ধ করে বসে রইল। তার হৃদয়তন্ত্রীতে বাজতে থাকলো, সেই কথাটি মনে রেখো, আমি যে গান গিয়েছিলাম। স্মৃতিপটে প্রথম দিনের মধুর অনুভূতিগুলো মনে করে শুধুই দু চোখ ভরে অশ্রু গড়াতে থাকলো। তনুকে শেষবারের মতো একবার দেখার সুযোগ নেই, কারণ সে একজন মুসলিম রমণী। অপরদিকে অনুকেও কিছু বলা হলো না, যেহেতু সে তনুরই আপন ছোট বোন। জামাই ভোজ। জাফর তালুকদার একদিন বন্ধুবর শিকদার আলী হায়দারের হাত জড়িয়ে ধরে বলল, আলী ভাই, আপনি আমার সম্মান বাঁচান, নইলে একেবারে মরেই যাব। আলী সাহেব সরকারি কর্মকর্তা, তিনি মাসে একবার বেতন পান, তাই তার হাতে সংসার চালানোর পর বাড়তি টাকা পয়সা থাকে না। বন্ধুর কথা শুনে অনুকম্পা হলো, কিন্তু তালুকদারের স্বভাবের কারণে তাকে সাহায্য করতে ইচ্ছে করছে না। কিন্তু সে নাছোড়বান্দা, এর আগেও কয়েকবার টাকা নিয়েছে, কিন্তু কথা রাখতে পারে। তাই আলী সরেজমিনে তদন্ত করার জন্য তালুকদারের সঙ্গে তার বাড়ি যেতে ইচ্ছা প্রকাশ করলো। তালুকদারের বাড়িতে পৌঁছে আলী সাহেব তালুকদার ভাবিকে ডাকতে এসে বেরিয়ে এসে স্বামীর চোখের দিকে তাকিয়ে তিরস্কারের সুরে বলল, বাজার কই? জামাই তো আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। তালুকদার বউয়ের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে রইল, তার মুখে কোনো জবাব সরছে না। আলী সাহেব বাস্তবতা বুঝে বিনীত স্বরে বলল, ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা বাজারে যাচ্ছি। তালুকদারের মেয়ের জামাতা আর্মির বড় কর্মকর্তা, তাই আয়োজনটা রুচি ও মানসম্পন্ন হতে হবে। শিকদার বাজারে যেতে যেতে ভাবে, জাফর তালুকদার তো স্বভাবের কারণে আজ সবার কাছে অপাংক্তেয়। এমন একদিন ছিল যখন তালুকদারকে কেউ কিছু দিতে পারলে নিজেকে ধন্য মনে করত, আর আজ তাকে কেউ কর্জে টাকাই দিতে চায় না। তারপরও অভাবের তাড়নায় জর্জরিত হলেও কোনো মাংস কিনলে তাতে সবজি দিতে দিবে না, ভুনা করে খাবে, কম বেশি যাই হোক।
ছোটবেলা হতেই জাফর ও শিকদারের মধ্যে খুবই বন্ধুত্ব। ছোটবেলায় আলী দেখেছে তালুকদারের বাবার ছিল 100 বড় নৌকা। তাদের ছিল নানা ব্যবসা। তখনকার দিনে কাগজের টাকা ছিল না, ছিল রূপার কাঁচা মুদ্রা। তালুকদার বাড়িতে লোহার সিন্দুক ছিল না, ছিল টাকা রাখার 4 চালা শক্ত টিনের ঘর। এটা ছিল সুরক্ষিত পাকা দালানের উপরে। বিভিন্ন ব্যবসাস্থল হতে বস্তায় বস্তায় টাকা আসতো। ক্যাশিয়ার টাকা হিসাব মতো বুঝে নিয়ে নির্দিষ্ট লোক দিয়ে উক্ত টাকার ঘর বোঝাই করত টাকা দিয়ে। তালুকদারের কয়েক ঘরের 20 জন ছেলের মধ্যে জাফর অল্প শিক্ষিত, কিন্তু অন্য সব দিকেই ছিল তার খুবই দক্ষতা। সে ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত পটু। তাই তালুকদার সাহেব জাফরকে একটু অন্যভাবে আদর করত। তার লেখাপড়া তেমন একটা হয়নি। লোক চালনা করায় সে বেশ চৌকস এবং দক্ষ। তাদের বাড়িতে চাকর বাকর, নায়েব, পিয়াদা সব মিলিয়ে প্রতি ওক্তে 50-60 জনের পাক হতো। সাপ্তাহিক হাটের দিন ঘোড়া বোঝাই করে বাজার আসতো। সে এক এলাহি কারবার। সপ্তাহে বাড়িতে 2-1টা খাসি জবাই হতো। এই সমস্ত পুরানা কথাগুলো ভাবে আর তালুকদারকে তাড়াতাড়ি হাঁটতে বলে শিকদার। কিন্তু তালুকদারের পা চলছে না। সেভাবে আজ বুঝি আর ইজ্জত রইল না। কিন্তু শিকদার সব দিক বিবেচনা করে রুচিসম্মত বাজার করে দিল। তালুকদার বাজার ভর্তি ব্যাগটা বউয়ের হাতে দিলে তার মুখে একটু হাসি ফিরে এলো। শিকদার তালুকদার বাড়িতে বহুবার নিমন্ত্রণ খেয়েছে, তাই খাবার আইটেমে কোনোটাই বাদ যায় নাই। তালুকদার বউ কৃতজ্ঞতা জানিয়ে দুপুরে শিকদারকে খাবার অনুরোধ করলে শিকদার মৌন সম্মতি দিয়ে বাড়ি গেল। দুপুরে খাবার আয়োজনে শরিক সদস্যদের মধ্যে জামাতার বন্ধু 2 জন এবং তালুকদারের বন্ধু শিকদার, মোট সদস্য সংখ্যা 4 জন। পরিবেশিত খাদ্য তালিকায় 5 প্রকারের সবজি, ভাজি মাছের আইটেম সংখ্যা 4, মাংস 3, মুরগির রোস্ট, চিতল মাছের কোপ্তা, 2 প্রকারের ডাল, শেষে পিঠে পায়েস ও দধি মিষ্টি তো আছেই। গাওয়া ঘিয়ের পোলাও, তার উপর পেস্তা বাদাম, আখরোট ও পেঁয়াজের বেরেস্তা, সঙ্গে কয়েক প্রকারের আচারও ছিল। জামাতার বাড়ি যে এলাকায়, সেই অঞ্চলে একটা সামাজিক নিয়ম ছিল। যেদিন জামাতাকে মোরগের মাংস দিবে, উক্ত দিনই তাকে শ্বশুরবাড়ি ত্যাগ করতে হবে। জামাতা জানতো খাবার আইটেম যতই দিক, কিন্তু মোরগের মাংস দিবে না। মুরগির রোস্ট সে ঠিক আছে, কিন্তু মুরগির ঝোল মাংস জামাতার মনে বড়ই কষ্ট দিল। খাবার খেতে খেতেই জামাতা সিদ্ধান্ত নিল এই তার শ্বশুরবাড়িতে শেষ আপ্যায়ন। সে আর বাকি জীবনে কোনোদিন শ্বশুরবাড়ি আসবে না। খাবার খেতে খেতে অনেক হাসি তামাশা হলো। আনন্দঘন পরিবেশে জামাতার বন্ধুদ্বয় আপ্যায়নের ভূয়সী প্রশংসা করলো। শিকদার সাহেবও তৃপ্তি সহকারে অনেক খাবার খেলো, কিন্তু সে বুঝতে পারল না খাবার সময় কি ঘটনা ঘটে গেল। অনেকদিন পর শিকদার জানতে পেরেছিল তালুকদারের জামাতা শ্বশুরবাড়ি আসে না। খাবার আইটেম 20-এর স্থলে 40 হলেও অসুবিধা ছিল না। বিপত্তি ঘটিয়েছে মুরগির 2টি আইটেম। একটি হলে ওই দিন চলে গিয়ে পরে আবার হয়তো আসতো, কিন্তু 2টি আইটেম থাকার কারণে তালুকদারের জামাতা চিরদিনের জন্য শ্বশুরবাড়ি আসা বন্ধ করে দিয়েছিল। ব্যাপারীর আত্মগোপন। কুলুকুলু বয়ে চলা ছোট্ট শাখা নদী, তারই পাড় ঘেঁষে গড়ে ওঠা একটি ছোট্ট গ্রাম। নদীর বাঁকে এই গ্রামটি দেখতে ধনুকের মতো বাঁকা। তারই মাঝামাঝি কয়েকটি পুরনো বাড়ি। এই বাড়িগুলোতে অনেক দিনের বর্ষজীবী সুউচ্চ গাছগুলো সমস্ত গ্রামের সঙ্গে মিলালে মনে হয় গ্রামটি তীরখচিত ধনুক বই তো কিছু নয়। দূর হতে এই গ্রামটি খুবই দৃষ্টিনন্দন। সেই গ্রামের অনেক দিনের পুরনো বসতি মিয়াজান ব্যাপারী। ধনে মানে জনে সব দিক হতে কয়েক গ্রামের মধ্যে হাতে গোনা কয়েকজনের মধ্যে সে একজন। কিন্তু বেশি দিন এই সুখ এই পরিবারে সইল না। ব্যাপারীর জীবদ্দশায় 1/2 শতাব্দী পরে এই গ্রাম হতে কয়েক মাইল দূর দিয়ে বয়ে চলা মহিষমারা নদী সোনামুখী নদীর সঙ্গে যুক্ত হলে এটার প্রবাহ কমে গেল। ফলে সোনামুখী নদীর বুকে পলি জমে বিলঝিরে রূপান্তরিত হলো। মিয়াজান ব্যাপারীর ব্যবসা ছিল নৌযান নির্ভর। তাই সোনামুখী নদীর বুকে চর পড়ার ফলে ব্যাপারীর ব্যবসায় ভাটা পড়ল। তার আয় বরকত কমে গেলে এবং সে কৃষি নির্ভর হয়ে পড়ল। 1 শতাব্দীর মধ্যেই এই পরিবারের ডাটফাট কমে গেল, কিন্তু সদস্যদের মন মেজাজ ঠিকই রয়ে গেল। সোনামুখী নদীর
পাড়ের মিয়াজান ব্যাপারীর নাতি সোনা ব্যাপারীর বিয়েতে তার বাবা জুরান ব্যাপারী 10,000 টাকা যৌতুক দিল। পারিবারিক ঐতিহ্যের কারণে ধনী পরিবারেই বিয়ে হয়েছিল সোনা ব্যাপারীর, কিন্তু বেশি দিন এই বিবাহ বন্ধন টিকে থাকলো না। বউ রূপা একদিকে ধনাঢ্য বাবার সন্তান, অপরদিকে সুন্দরী, তাই সোনা ব্যাপারীর ঘরে এই রূপা বেশি দিন বন্দি রইল না। 1 বছর যেতে না যেতেই রূপা বাপের বাড়ি চলে গেল, কারণ সে সাংসারিক কাজ তেমন একটা করতে চাইতো না, যার ফলে পরিবারের সবাই রূপার প্রতি বিরক্ত হয়ে পড়েছিল। অপরদিকে সোনা ব্যাপারী খুবই পরিশ্রমী এবং বুদ্ধিদীপ্ত। যৌতুকের টাকা দিয়ে সে বেশ উন্নতি করেছে, তাই তার বউয়ের প্রতি ছিল খুবই দুর্বলতা। কিন্তু বাবা জুরান ব্যাপারী রূপার প্রতি তেমন একটা খুশি ছিল না, তাই সে কোনো সুষ্ঠু সমাধানে আসতে দিল না। ছেলেকে বউ তালাক দিতে বাধ্য করলো। বাবা জুরান ব্যাপারী অত্যন্ত একরেখা এবং জেদি। সোনা ব্যাপারী প্রতিবাদ করলো বটে, কিন্তু প্রতিরোধ করতে পারল না। রূপাকে তালাক দিবার পর সোনা সংসারের কাজ একেবারে ছেড়ে দিল, ফলে সংসার আরও অবনতির দিকে এগোতে থাকলো। এরই মধ্যে রূপার বাবা জুরান ব্যাপারীকে 1 নম্বর আসামি করে কোর্টে 2-3 ধরনের কেস ঠুকে দিল। জুরান ব্যাপারী কোনোদিনই শহরে যায় নাই, তাই হাজিরা দেবার জন্য এক গ্রাম্য টাউটকে সঙ্গে নিয়ে গেল। সে জুরান ব্যাপারীকে এক মুক্তারের নিকট নিয়ে গেল। মুক্তার যে ওই টাউটকে মাসাহারা দিত, এইরূপ অশিক্ষিত মক্কেল জোগাড় করার জন্য তা জুরান ব্যাপারী জানত না। মুক্তার চৌহান এই ধরনের মক্কেল পেলে খুবই খুশি হতো। প্রথম মক্কেলকে এমন আপ্যায়ন করত যে সে বুঝতেই পারত না মক্কেল কার নিকট কিভাবে জড়িয়ে গেল। মামলা মোকদ্দমা করে চৌহান ব্যাপারীর নিকট হতে প্রথমেই প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিল, কিন্তু অর্ধশিক্ষিত ব্যাপারী কিছু বুঝতে পারল না, বরং আদর আপ্যায়নে আচার ব্যবহারে এইরকম একজন আইনজীবীর সন্ধান করে দেয়াতে ওই গ্রাম্য টাউটকেও বড় রকমের একটা এনাম দিতেও কৃপণতা করল না। তারিখের পর তারিখ পড়তে লাগলো, কিন্তু মামলার কোনো কুলকিরানা হচ্ছে না। জমি বিক্রি করে ব্যাপারী মামলার খরচ জোগায়। ছেলে সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েছে। অপরদিকে ব্যাপারী নিজেও সংসারের কাজকর্ম ঠিকমতো করতে পারছে না, যার ফলে সংসারের অবস্থা নিত্যদিনই খারাপ হতে থাকলো। উকিল মুক্তারদের সঙ্গে আলাপচারিতার ফলে আরও একটি জমি সংক্রান্ত মামলায় জড়িয়ে গেল জুরান ব্যাপারী। বেদখলি ওই জমি নিজের দখলে আনার জন্য একটা জাল দলিল করে দিল মুক্তার চৌহান। লোকে বলে, চোর যতই সুচতুর হোক না কেন, কিন্তু আলামত রেখে যাবেই পুলিশের জন্য। যে সূত্র ধরে চোর ধরা পড়বেই। এই জাল দলিলের ক্ষেত্রেও ওই সূত্র প্রয়োগ হলো। প্রথমত, উক্ত দলিলটি স্বাধীনতার যুদ্ধে পুড়ে যাওয়া এক সাব রেজিস্ট্রি অফিসে সম্পাদিত ছিল। দ্বিতীয়ত, দশমিক পয়সা প্রবর্তনের পরে সম্পাদিত দলিলের স্ট্যাম্প ছিল টাকা পয়সা খচিত। তৃতীয়ত, দলিল নম্বরের ছিল ক্রমিকের অসঙ্গতি। চতুর্থত, সিইউ রেনিউ এর অনুকূলে না হলে দলিলটি সিইউ রেভিনিউ এর অনুকূলে রেজিস্ট্রি হয়েছিল। প্রতিপক্ষ উকিল এই সমস্ত ত্রুটি তুলে ধরলে ব্যাপারী চৌহানকে মামলার অসহায়ত্বের কথা বললে সে ব্যাপারীকে জোড়াতালি দেবার চেষ্টা করলো, কিন্তু এতদিনে ব্যাপারী মামলা সংক্রান্ত অনেক জ্ঞান লাভ করেছিল, তাই ব্যাপারী ওই মামলাটা ছেড়ে দিল। জমি সংক্রান্ত মামলায় আপোষ রফা ও বিবাহ বিচ্ছেদ মামলায় জরিমানার টাকা শোধ করতে গিয়ে ব্যাপারীর চাষের জমি প্রায় শেষ হয়ে গেল। এরই মধ্যে ছেলেরা একে একে সবাই ব্যাপারীকে ছেড়ে চলে গেছে, মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। সমস্ত দিক বিবেচনায় ব্যাপারীর শুধুই হতাশা। হিসাব কষতে গিয়ে ব্যাপারী মুক্তার চৌহানকে তার জীবনের এই পরিণতির জন্য দায়ী করল, কিন্তু সেই মুহূর্তে তার আর কিছুই করার নেই। ফলে দিন দিন মুক্তারের প্রতি তার আক্রোশ বেড়ে যেতে লাগলো। সবশেষে বাড়ি ভিটি বিক্রি করে ছোট মেয়ের বাড়িতে আশ্রয় নিল এবং মনের কষ্ট দূর করার জন্য এক আধুনিক পীরের শরণাপন্ন হলো এবং শিষ্যত্ব গ্রহণ করলো। পীরের দরবারে নানা প্রকার জাকের ভাইদের সঙ্গে আলাপ আলোচনা করে মুক্তার চৌহানের প্রতি আক্রোশ শতগুণ বেড়ে গেল ব্যাপারীর। একদিন ব্যাপারী চৌহানের বাসায় গিয়ে তার পরিণতির কথা বলতে বলতে অশান্ত হয়ে উঠল। মুক্তার তার দায়ভার কিছুই না নিয়ে শুধু সান্ত্বনা দেবার চেষ্টা করলো এবং মামলার হার জিত সহজভাবে নেবার নছিহত করলো। এতে ব্যাপারীর মাথায় খুন চেপে গেল, সুযোগটাও মিলে গেল অব্যর্থ। কাকতালীয়ভাবে ওই দিন চৌহানের বাসায় কেউ ছিল না। বসার ঘরে হতে বাসায় সবই লক্ষ্য করার মতো সুযোগ ছিল।
চৌহান বাথরুম সারতে গিয়ে ভিতরে গেলে ব্যাপারী অনেক ভাবলো। মুক্তার শারীরিক দিক দিয়ে ছিল দুর্বল, অপরপক্ষে ব্যাপারী ছিল খুবই সবল। চৌহানের সঙ্গে অনেক দিনের মেলামেশার ফলে ব্যাপারী খুবই চালাক চতুর হয়ে উঠেছিল। সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ব্যাপারী বাথরুম হতে বের হবার সঙ্গে সঙ্গে চৌহানকে গলা চেপে ধরলো। চৌহান চিৎকার দেবার কোনো সুযোগ পেল না। একেবারে মুক্তারের মৃত্যু নিশ্চিত করে তার লাশ বাথরুমে রেখে দরজা বন্ধ করে নিরাপদে পীরের দরবারে চলে গেল অর্ধশিক্ষিত মক্কেল জুরান ব্যাপারী।